তুমি এত ছোট বয়সে এরকম একটা জিনিস ফেস করেছো, এটা ভাবলেই রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতন কথা। তো কি ঘটেছিল একদম শুরু থেকে শুনবো। এটা হচ্ছে ২০১৬ সাল, যখন এই ঘটনাটা আমি বলছি। তখন আমি জাস্ট মাধ্যমিক দিয়েছি। তখন রেজাল্ট আউট হয়নি। এবার আমি যখন পুজো দিতে যাচ্ছি, সব দিকে জানলা কিন্তু বন্ধ আছে। জানলা সেদিনকে সেরকমভাবে খোলা হয়নি, কারণ আমরা চলে যাচ্ছি। তারপরে যখন আমি প্রদীপ ধরাতে যাচ্ছি, তখন প্রদীপটা কিছুতেই জ্বলছে না। ঢুকে একটা গেট, ফার্স্টের গেটটা ক্রস করে তারপরে বাড়ির যে গেটটা, যখন ঢুকলাম কিরকম একটা ঠান্ডা একটা অনুভূতি হলো, ঠিক আছে। ওকে। আমি যখন গল্পের বই পড়ছি, পড়তে পড়তে কিরকম একটা মনে হলো কেউ যেন আমার কানের কাছে এসে বলছে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। তারপরে আমার মনে হলো কেউ না, মানে পাখা যেরকম ঝোলে, পাখায় গলায় দড়ি দিয়ে সেরকম কেউ ঝুলছে, পাটা আমার মুখের কাছে লাগছে। সেদিনকে রাত্রিবেলা আমি স্বপ্ন দেখছি যে কে একজন বলছে, না মা তুই ওখানে যাস না, তাহলে তো আমি। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্টে এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন যা আপনাদের বিশ্বাসের ভিতকে পুরোপুরি নাড়িয়ে দিয়ে যাবে। মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কতটা নৃশংস হতে পারে, কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, আজ প্রত্যেকটা মুহূর্তে আপনারা ফিল করবেন। আজকের ঘটনা নিয়ে আমি সেভাবে কোনো রকম হিন্টস দেব না, কারণ এই ঘটনা পুরোটা শোনার পর আজকের রাতটা আপনাদের জন্য আর আগের মতো স্বাভাবিক থাকবে না। আজকের এপিসোডে আমার সাথে রয়েছে সুবর্ণা চক্রবর্তী। নিজের লাইফে প্রত্যক্ষ করা মারাত্মক একটা এক্সপিরিয়েন্স সে আজকের পডকাস্টে আমাদের সামনে তুলে ধরেছে। আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের লাইফে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো সুবর্ণা, ওয়েলকাম টু গল্পওয়ালা। হ্যালো দাদা, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভীষণ ভালো আছি। তোমার সাথে আমার হার্ডলি 4 থেকে 5 দিন আগে প্রথম কথা হয়, এবং তখন তুমি তোমার লাইফের একটা ঘটনা আমার সাথে শেয়ার করো, এবং তুমি আমাকে জানাও যে সেই ঘটনাটা তুমি গল্পওয়ালা পরিবারের সাথেও শেয়ার করতে চাও। অ্যান্ড আফটার 5 ডেজ তুমি আমার সামনে বসে আছো। কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে। এবং আমি ইউটিউবে অনেক চ্যানেল দেখি, এবার যেরকম সানডে সাসপেন্স এরকমভাবে অনেক চ্যানেলই দেখি। তো সেইখানের থেকে 2 মাস আগে তোমার চ্যানেলটা, আমার গল্পওয়ালা, এটা আমার সামনে আসে। তো আমি দেখলাম, খুবই ভালো লাগলো। তো তখন থেকেই আমি স্টার্ট করেছি। আগে যেগুলো আছে সেগুলো আমি দেখেছি এবং ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ গল্পওয়ালা পরিবারকে চুজ করার জন্য, যে তোমার ঘটনা তুমি শেয়ার করতে চাও। ইনফ্যাক্ট তুমি যে আমাকে ঘটনাটা পাঠিয়েছিলে, যখন হোয়াটসঅ্যাপে আমি প্রথম ঘটনাটা শুনি, ঘটনাটার প্রায় 2 ঘন্টার উপরের একটা অডিও তুমি আমায় পাঠিয়েছিলে, এবং দ্যাট ওয়াজ ভেরি ক্রিপি। মানে তুমি এত ছোট বয়সে এরকম একটা জিনিস ফেস করেছো, এটা ভাবলেই রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতন কথা। তো এই ঘটনাটা যখন ঘটে তখন তোমার ক্লাস 10, হ্যাঁ, তাই তো? আমি জাস্ট মাধ্যমিক দিয়েছি। ওকে। তো কি ঘটেছিল একদম শুরু থেকে শুনবো, আচ্ছা, কারণ অনেক কিছু তুমি স্কিপ করে গেছিলে যেগুলো আমি ডিটেলে জানতে চাই। কি ঘটেছিল? এটা হচ্ছে ২০১৬ সাল, যখন এই ঘটনাটা আমি বলছি।
তখন আমি জাস্ট মাধ্যমিক দিয়েছি, তখন রেজাল্ট আউট হয়নি, ঠিক আছে। তো আমাদের একতলা বাড়ি ছিল, সেটাকে আমরা দুতলা করার জন্য বাবা বলেছিলেন যে দুতলা করতে হবে। তো এবার সেখান থেকে কাজ শুরু হয়েছে। তো আমার মাও চাকরি করতেন এবং আমার বাবাও চাকরি করতেন। তো সেক্ষেত্রে আমার বাবা বলেছিলেন কি, যখন কাজটা স্টার্ট হবে তখন একটু অসুবিধাই হবে থাকতে, কারণ আমাদের যে নিচের তলাটা ছিল সেটাও আমাদের ঠিকঠাক করা হবে। তো আমার বাবা বললেন যে একটা বাড়ি ভাড়া দেখে আমরা যদি ওখানে শিফট করি কিছুদিনের জন্য, যতদিন না মানে বাড়িটা ঠিকঠাক হচ্ছে, তারপরে আমরা আবার আমাদের বাড়িতে চলে আসবো। এটা কোথাকার ঘটনা? এটা হচ্ছে আমাদের কোন্নগর। কোন্নগর, ওকে। ঠিক আছে, আমি তখন কোন্নগরে থাকতাম। তো জায়গাটা প্লেসটা আমি বলছি না। তো এবার একজন ব্রোকারকে নিয়োগ করা হলো, মানে আমার বাবাই করলেন, যে একটা ভালো, মানে সেরকম না খুব হাই কিছু না, মানে একটা ভাড়া বাড়ি যেখানে আমরা 4 জন থাকতে পারবো, মানে আমি, আমার দিদি আর মা বাবা, ঠিক আছে। তো 2টো ঘর, একটা কিচেন, একটা টয়লেট হলেই হবে। তো উনি বলেন ঠিক আছে, আমি 3-4 দিনের মধ্যে আপনাকে খবর দিচ্ছি। তো আমার বাবা বললেন যে ঠিক আছে, কিন্তু রেঞ্জটা একটু যেন, মানে ভাড়াটা একটু যেন কম হয়, কারণ এখানেও ইনভেস্টটা করা হয়েছে। তো ওখানে যদি খুব হাই হয় তখন আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। তো সেজন্য তো যে ব্রোকার ছিল সে বলল ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি। তো 3-4 দিন পরে উনি ফোন করলেন আমার বাবাকে। তো বলা হলো যে একটা খুবই ভালো একটা বাড়ি দেখা হয়েছে, যেটা আমাদের জন্য খুবই কমফোর্টেবল, ঠিক আছে। তো বাবা বললো চলো তাহলে দেখে আসি। তো মা বললেন যে ঠিক আছে তুমি যাও, গিয়ে দেখে আসো, কারণ আমার মাও চাকরি করতেন, এবার বিকেলবেলা মার টাইম হতো না। তো বাবা বললো যে ঠিক আছে, আমি অফিস থেকে আসার সময় দেখে আসবো। তো দেখে আসার পরে, মানে আমি তখন বাড়িতেই ছিলাম, আমার সামনেই কথাটা হচ্ছে। তো আমার বাবা বললেন যে খুবই ভালো বাড়িটা এবং অনেকটা জায়গা জুড়ে, ঠিক আছে। এবার মানে জায়গাটা কীরকম, অনেকটা জায়গা জুড়ে বাড়ি এবং আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই, ঠিক আছে। বাস সাইডে হচ্ছে একটা ধান ক্ষেতের মতো, আর ডান দিকে হচ্ছে একটা পুকুর, আর বাড়িটা একদম শেষের দিকে। আর অনেকটা মানে বাগান আছে ভেতরে, অনেকটা বাগান, এবং 2তলা বাড়ি, খুবই সুন্দর একটা জায়গা, আমার দেখলেই পছন্দ হয়ে যাবে। তো বাবা বললেন যে আমি অ্যাডভান্স সব দিয়ে এসেছি, ঠিক আছে। তো মা বলল যে তাহলে বাড়িওয়ালাটা কীরকম, মানে কীরকম ওরা, সেটাও তো আমাদের জানা দরকার না। তো বাবা বললেন না, ওটা বাড়িওয়ালা না, বাড়ি ওলি, মানে ল্যান্ডলেডি। হ্যাঁ। তো এবার উনি শুধু থাকেন, আর কেউ থাকেন। তখন মা বলল মানে, বলছে একটা মেয়ে থাকে মধ্যবয়সী, যেরকম ধরো ওই 42-43 বছর বয়স হবে। তো ওনার মা বাবা, মানে ওটা হচ্ছে ব্রোকারের থেকেই উনি জেনেছেন, ঠিক আছে। মা বাবা এবং দাদা ছিলেন, তারা বাইরে থাকে, তো উনি একাই থাকে। তো এবার মা বললেন যে কীরকম মানুষ হিসাবে কীরকম, তুমি তো একটু কথা বলেছো। তখন বাবা বললেন না, আমি কোনো কথা বলিনি। মানে তোমার বাবার শুধুমাত্র ব্রোকারের সাথেই কথা হয়েছিল? আচ্ছা। তখন বলছে কেন, মানে তুমি তো যে অ্যাডভান্সটা দিয়েছো সেটা তো নিশ্চয়ই তাকে দিয়েছো। আচ্ছা, পেমেন্টও করা হয়ে গেছে? হ্যাঁ, পেমেন্টও করা হয়ে গেছে। বলছে না না, আমি দেখেছি, দেখার পরে আমার খুব ভালো লেগেছে, এবং যে ব্রোকার ছিলেন সে বলল যে আমাকে দিয়ে দিন, উনি এখন পুজো করছে, উনি এখন নামতে পারবে না। তো মা বলল এটা আবার কীরকম কথা, মানে অ্যাডভান্সটা করবে তার হাতেই তো করতে হবে। তো উনি নাকি সামনে দাঁড়িয়ে ফোন করেছিলেন, যে ব্রোকার বানিয়ে ছিলেন আর কি। তো উনি বললেন যে না, আমি এখন পুজো করছি, তুমি সব কিছু করে নাও, আমার কোনো অসুবিধা নেই। এগ্রিমেন্ট পেপার সাইন হয়েছে উইদাউট ল্যান্ডলেডি? হ্যাঁ। আচ্ছা। এবার তখন বলছে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা যখন যাব তখন তো দেখতেই পাবে। তখন বলছে এগ্রিমেন্ট পেপারটা, তখন বলছে উনি আগে থেকে সাইন করে রেখেছিলেন, ঠিক আছে। তো
বলছে কোনো ঠিক আছে, মা বলুন ঠিক আছে, হয়তো কোনো পুজো আছে, ব্যাপার আছে। তো বাবা বললো কোনো ব্যাপার না, তুমি চলো, তো 2-3 মাস তো থাকবো, এত ভেবে লাভ নেই। তো এই ঘটনাটা হচ্ছে শনিবার, আর আমরা শিফট করেছি ওই বৃহস্পতিবার, ঠিক আছে। হ্যাঁ, 4 দিন পর। 4 দিন পর আমরা শিফট করেছি। তো মা বললেন যে সব কিছু নিয়ে যাওয়া দরকার নেই, এবার আমরা তো অনেক দিনের জন্য যাব না, যেটুকু আমাদের প্রয়োজন সেটুকুই আমরা প্যাকিং করেছি, আর যেটুকু মানে লাগবে না সেটা আমরা একটা জায়গায় সেফভাবে রেখে দিয়েছি, যাতে কোনো ধুলোবালি না পড়ে, ঠিক আছে। তো মা বললো আগে আমি যাব, আমি আর বাবা যাব, তারপরে তোদের ঠিকানাটা অ্যাড্রেসটা দিয়ে দেবো, তোরা অটো করে চলে যাবি। তো আমরা বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বৃহস্পতিবার দিনকে মা বাবা আগে চলে গেল। তো তারপরে আমাকে বলা হয়েছিল, আমি যেহেতু বাড়িতে থাকতাম, তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, সেরকম কাজবাজও নেই, তো মা বলেছিলেন যে তুই পুজোটা দিস। মানে এমনিতে আমি পুজোটা আমিই দিতাম। আর আমার দিদি ছিল, সে সেকেন্ড ইয়ারে মানে আছে, ছিল না আছে, তো সে সেকেন্ড ইয়ারে পড়তো, তো সেজন্য ওর একটা চাপ ছিল। তো আমি যখন পুজো মানে ওরা সব চলে গেল, তো মা বললো কি তুই পুজোটা দিয়ে দে, বিকেলবেলা আমি যে সিংহাসনটা আছে, বড় সিংহাসন ছিল একটা, ছোট সিংহাসন ছিল, তো বড়টা এখানেই থাকবে, আমরা ছোটটা 2-3টে যেটুকু আমরা দরকার সে 2-3টে ঠাকুর নিয়ে আমরা ওখানেই যাব, ঠিক আছে। তো ওখানে একটু পুজো দিয়ে দে, তারপর বিকেলবেলা আমরা নিয়ে চলে যাব, সকালবেলা পুজোটা তো দেওয়া দরকার। তো আমি বললাম ঠিক আছে। তো আমি চান টান করে দিদি বলল যে আমি তার রেডি হচ্ছি, তুই তাহলে পুজোটা দিয়ে দে। এবার আমি যখন পুজো দিতে যাচ্ছি তখন সব কিছু দেওয়া হয়ে গেছে, মানে ভোগ টোগ যেটুকু দেওয়া সেটা সব দিয়েছি। এবার বৃহস্পতিবার যেটুকু করা সেটুকু করেছি। তারপরে যখন আমি প্রদীপ ধরাতে যাচ্ছি তখন প্রদীপটা কিছুতেই জ্বলছে না, ঠিক আছে। এবার সব দিকে জানলা কিন্তু বন্ধ আছে, জানলা সেদিনকে সেরকমভাবে খোলা হয়নি, কারণ আমরা চলে যাচ্ছি। এবার সেই জন্য আমরা মানে জানলাগুলো সেরকমভাবে খুলিনি। একটা জানলা খোলা ছিল, আমাদের ধরো 3-4টে জানলা ছিল ঘরে, এবার সেখানে 3টে জানলাই বন্ধ ছিল এবং একটা খোলা ছিল, তো সেটাও আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে দেশলাই কাঠিটা জ্বালাচ্ছি, কিন্তু কোনোভাবেই জ্বলছে না। আচ্ছা কী হলো, জ্বলছে না কেন? এতদিন ধরে আমি পুজো দিচ্ছি, সেটা তো এরকমভাবে কোনো দিন হয়নি। তো দিদিকে বলছি দেখ দিদি, কিছুতেই প্রদীপটা ধরছে না, মানে জ্বলছে না। তো দিদি বলছে বাদ দে তো, এসব নিয়ে এত ভেবে লাভ নেই, তাড়াতাড়ি কর। তো আমি সেরকম মানে ভাবলাম না, ঠিক আছে চলো কোনো ব্যাপার হয়েছে হয়তো, হ্যাঁ একদম ইগনোর করে গেছি। কিন্তু আমার কি বলো তো, মানে সব কিছু নিয়ে আমি একটু বেশি ভাবি, ঠিক আছে। তো আমি হলো এই জিনিসটা কেন হচ্ছে, ওটা কিন্তু আমার মাথায় ঘুরছে যে এটা কেন হলো, এটা আগে তো কোনো দিন এরকম হয়নি, আমি জানলা খুলেও পুজো দিয়েছি, সেরকম কোনো দিন এটা হয়নি, তাহলে এটা কেন আজকে হচ্ছে, কোনো হাওয়া নেই, কোনো কিছু নেই। তো ওটা আমার মাথায় ঘুরছে, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। তো দেন আর একটা জিনিস হলো আমাদের সাথে, সেটা হচ্ছে যখন আমি এমনিতে কফি খাই, আমি চা খাই, আমার দিদি কফি খায়। তো মাঝে সাঝে আমি কফিও খেয়ে নিই, কোনো অসুবিধা নেই। তো দিদি বললো কি যে চল তারা একটুখানি কফি কর, আর সকালবেলা আমিই করতাম কফিটা বা চাটা যেটাই হোক। তো কফি কর, দুজনেই কফি খাই, খেয়ে তারপর বেরোবো। তো আমি কফি করেছি, এবার আমাদের খাওয়া হয়ে গেছে। কফিটা যে মানে কফির যে কাপটা সেটা যখন আমি রাখতে যাব তখন হাত থেকে দুটোই পড়ে ভেঙে গেল, ঠিক আছে। আচ্ছা। পুরো স্লিপ হলো, পুরো ভেঙে গেল। এবার আমি ভাবছি কী হলো ব্যাপারটা, প্রতিদিনই আমি ধুতে নিয়ে যাই, কিচেনে রাখি, এবার তাড়াহুড়োর সময় আমি সেটা করি, কিন্তু আজকে জিনিসটা কি হলো, এরকমভাবে ভেঙে গেল কেন? তো এটা আমি দিদিকে বললাম, দিদি বলছে যে ওটা হতে পারে, তাড়াহুড়ো করে করেছিস, ও কিন্তু অত ভেবে কিছু বলেনি। আমি তখন ভাবছি আমার সিক্স সেন্স বলছে যে কিছু একটা নিশ্চয়ই বাজে কিছু হবে আমাদের সাথে, তাই জন্যই এটা হচ্ছে, কারণ মানে কোনো কিছু একটা বাধা হলে দেখবে এটা মনে হয়।
তো এবার আমার দিদি বলছে কি যে তুই মাকে কিছু বলিস না, মা এ নিয়ে আবার ভাবতে শুরু করবে। আমার মাও হচ্ছে আমার মতো, ঠিক আছে। এবার ভাবতে শুরু করবে, আবার বাবাকে বলবে। এবার বাবা সব কিছু দিয়ে দিয়েছে, অ্যাডভান্স করে দিয়েছে, সেখান থেকে তো আর কোনো জায়গায় শিফট করা অসম্ভব ব্যাপার। ওসব কিছু কিন্তু বলতে যাস না। তখন আমি মানে বললাম এটা তোমার মনের মধ্যে হচ্ছিল যে তোমরা যে একটা বাড়িতে যাচ্ছ সেই কারণে ওখানে কিছু খারাপ একটা কিছু হতে পারে, খারাপ একটা হবে, যার একটা সাইন তুমি হ্যাঁ, পাচ্ছিলে। তো চলো কিছু বলবো না, দরকার নেই। তো এবার মা আমাকে ফোন করলো, ফোন করে বললো ঠিক আমরা সব মানে মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি, তোরা এবার আয়, ঠিক আছে। তখন বাজে ধরো 1টা, যেদিনকে মানে আমাদের বলছে যেতে 1টা বাজে। তো আমরা একটা অটো ধরে ওখানে চলে গেলাম। আমি যখন ঢুকছি, খুব সুন্দর জায়গাটা, মানে এত বাগান, সামনেটাও বাগান, ফ্রন্ট সাইডেও বাগান এবং ব্যাক সাইডেও, মানে খুব সুন্দর বাগান। হ্যাঁ, এবার সব রকমের গাছ আছে, বেশিরভাগ হচ্ছে ফুলের গাছ। আচ্ছা, তো আমার দেখেই পছন্দ হয়েছে, মানে যে কারোরই দেখে পছন্দ হয়ে যাবে। তো আমি যখন ঢুকলাম, ঢুকে একটা গেট, ফার্স্টের গেটটা ক্রস করে তারপরে মানে বাড়ির যে গেটটা সেটাতে আমি ঢুকলাম। যখন ঢুকলাম মানে কীরকম একটা ঠান্ডা একটা অনুভূতি হলো, ঠিক আছে। ওকে। হ্যাঁ, এটা হচ্ছে ধরো এপ্রিল মাসে তো অতটা মানে ঠান্ডা লাগে না, মানে ঠান্ডা মনে হচ্ছে না, মানে মানে কেমন একটা হাত পা মানে শীতল অনুভূতি। হ্যাঁ, শীতল অনুভূতি হচ্ছে। তো আচ্ছা এরকম কেন হচ্ছে, বাইরে থেকে এতটা গরমে আসলাম, আমি আবার দেখছি এসি ফেসি আছে নাকি, না কোনো কিছু নেই। আচ্ছা তাহলে এরকম হচ্ছে কেন? তো আমি মাকে বললাম মা দেখো এই ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা। তো মা বললো হ্যাঁ আমিও সেটা নোটিস করেছি, খুবই ঠান্ডা, বেশ ভালো কিন্তু জায়গাটা। তো সামনে পুকুর আছে না, তাই জন্য হতে পারে। আমি ভাবলাম তাই হয়তো, আমার অতটা তো এক্সপিরিয়েন্স নেই, তখন কতই বা বয়স হবে। হ্যাঁ, তো ওসব নিয়ে এত ভাবিও নি। তো এবার আমি গেছি, যাওয়ার পরে আমি বলছি কি যে মা কীরকম উপরে, যে বলছে আমি এখনও দেখিনি। তখন বলছে উনি এখনও আসেনি, মানে নিচে আসেনি, যে আমরা যে গেছি তো মানুষের তো ওপর থেকে নিচে আসবে, দেখবে যে কারা এসছে আমার বাড়িতে, সেটা তো সবারই একটা কিউরিওসিটি থাকে। তো উনি আসেনি। তখন মা বলল না আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি, তো একটু গোছগাছ হয়ে যাক তারপর আমিই যাব উপরে। তখন বাবা বলছে কি কোনো দরকার নেই, কারো পার্সোনাল প্লেসে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি উনি আসতে চান তো আসবে। তখন মা বলছে না কী আছে, না আমি একটু দেখব, আমার বেশ মানে কিউরিওসিটি হচ্ছে, আমি উপরে যাব। তো এবার সেই কথা মতো সব কিছু ঠিকঠাক মানে যতটা সম্ভব করা হলো। এবার করার পরে মা বললো চল ওপরে একটু যাই, গিয়ে দেখি যে ওনাকে মানে একটু কথাবার্তা তো বলবো, কমিউনিকেশন তো করবো একটুখানি, যে আমরা এসছি বা কিছু। তো উপরে উঠেছি, 3টে পরপর ঘর। তো মা বললো যে কীভাবে কী সম্বোধন করে ডাকবো, দিদি বলবো না কি বলবো। তো আমি বললাম দিদি বলো, আর কি বলবে। তো দিদি দিদি করে ডাকছে, কোনো আওয়াজ নেই, ঠিক আছে, একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। তো একদম যে শেষের ঘরটা ছিল সেখানে একটা মানে কেউ মন্ত্র পড়লে যেরকম আওয়াজ হয়, হালকা একটা মৃদু, মানে মনে হয় যে কিছু একটা পড়া হচ্ছে, তো সেরকমই একটা আওয়াজ হচ্ছিল। তো আমি বলছি মা এখনও পুজো করছে, মানে সেদিক থেকে এখনও এরকম একটা ইয়ার্কি করে বলছি আমি। তো মা বলছে কর, এখন মনে হয় স্টার্ট করেছে বা কিছু, উনি হয়তো একটুখানি হয় না অনেকে আধ্যাত্মিক টাইপের হয়। তো আমি বলছি থাক তাহলে চলো, উনি আবার রেগে টেগে যাবে। তো 3-4বার ডাকার পরে আমরা বেরিয়ে আসছি। তো পেছন থেকে উনি বলছে আসুন না ভেতরে আসুন, ঠিক আছে। তো মা বললো এই তো ডাকছে মনে হয়। তো আমরা তাকিয়েছি, এবার মধ্যবয়স্ক যেরকম হয় মহিলা সেরকম কিন্তু একদমই লাগছে না। হ্যাঁ, মানে মনে হচ্ছে কি অল্প বয়সী একটা মেয়ে, খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে। এবার আমি আবার দিদিকে বলছি দেখ দেখ, মানে এরকমভাবে যে একটা হয় না ইশারায় কথা, সেরকম ইশারায় করে বলছি। দিদি বলছে বাহ কি সুন্দর দেখতে তো। এবার
45 বছর বয়স হবে সেটা কিন্তু মনে হচ্ছে না ওনাকে দেখে। তো আর গলাটাও খুব মিষ্টি, ঠিক আছে। এবার আমরা গেলাম গিয়ে তখন বলছে আসুন ভেতরে আসুন। তো ভেতরে গিয়ে দেখছি অনেক রকমের ঠাকুরের মূর্তি রাখা আছে, পূজা আর্চা হচ্ছে বোঝা যাচ্ছে। তো এবার একটা যে মূর্তিটা সেটা দেখলাম মানে খুবই অন্যরকম দেখতে, মানে একটা ভয়ঙ্কর টাইপের দেখতে মূর্তিটা, ঠিক আছে। এবার আমার নোটিশটা ওদিকেই পড়েছে, ওইদিকে চোখটা পড়েছে, আর কিন্তু কারোর চোখটা পড়েনি, সবাই এদিক ওদিক দেখছে। হ্যাঁ, আমি দিদিকে এরকমভাবে বলছি কি পিঞ্চ কেটে যে এই দেখ মূর্তিটা কীরকম। হ্যাঁ, দিদি বলছে তোর খালি ওইদিকেই সবসময় গোয়েন্দাগিরি করিস না, এরকম বলছে আর কি। আমার এমনিতেও একটু গোয়েন্দাগিরি করা স্বভাব আছে, কৌতূহল বেশি আর কি সব কিছু। তো আমি তখন বলছি কি যে হ্যাঁ দেখ কীরকম, আর সিঁদুর লাগানো আছে তো পুরো মাথা থেকে হাতে পা সব জায়গায় সিঁদুর লাগানো, আরও ভয়ঙ্কর লাগছে দেখতে। বলছি এটারই মনে হয় পুজো হচ্ছিলো, আমি বিড়বিড় করে বলছি সাইডে দাঁড়িয়ে। তো উনি আমাকে নোটিস করেছে, ঠিক আছে, আমি টেরা চোখে দেখছি, উনি কিন্তু আমার দিকে দেখছে, আমি যে বিড়বিড় করে বলছি উনি কিন্তু দেখছে। এবার মার সাথে যেরকম একটা সৌজন্য কথাবার্তা হয় সেরকম কথা হচ্ছে। তো এবার উনি বললো কি আপনারা একটু দাঁড়ান, আমি একটু মিষ্টি জল নিয়ে আসি, আপনারা প্রথম আসলেন। তো মা বলছে না না দরকার নেই, আমরা মিষ্টি অতটা কেউ পছন্দ করি না, আপনি বসুন না একটু কথা বলি। তো বলছে না না একটু জল নিয়ে আসি বলে উনি বেরিয়ে গেছেন। তো আমি মাকে বলছি মা দেখো কীরকম ভয়ঙ্কর একটা মূর্তি পুজো করছে, কী সব ব্যাপার কে জানে, এরকম বলছি। তো মা বলছে চুপ কর তুই, তোর না বেশি বেশি এরকম বলছে। তো উনি যেটা নিয়ে করতেই পারে পুজো। তো উনি আসলেন, আসার পরে মিষ্টিটা উনি দিচ্ছেন, সবাইকে দিয়েছে, আমাকে যখন দিতে এসছে তখন বলছে কি তোমার এই মাধ্যমিক দিলে না তুমি? আমি বললাম হ্যাঁ দিয়েছি। তো কী নিয়ে পড়ার ইচ্ছা আছে উনি আমাকে জিজ্ঞেস করছে। তো আমি বললাম আমার তো কমার্স নিয়েই পড়ার ইচ্ছা আছে, এবার জানি না কতদূর কী হবে কিন্তু কমার্স নিয়েই পড়বো। তো বলছে ঠিক আছে তো ওই দিকেই মনটা দাও, হ্যাঁ, এরকমভাবে কথাটা বললো। আমি বললাম হ্যাঁ সেটা তো ঠিকই স্বাভাবিক, ওই দিকেই মনটা দেবো। তো বলে আমার দিকে তাকিয়ে চলে গেল। তো আমি মাকে বললাম মা তুমি সব কিছু বলে দিয়েছো না যে আমার মাধ্যমিক হচ্ছে? আমি তো কিছু বলিনি, আমি তো ব্যাপারে কিছুই বলিনি। তাহলে কি করে জানলো যে আমার মাধ্যমিক দিয়েছি বা কিছু? তখন একটা খটকা আমার লাগলো যে উনি নিশ্চয়ই মানে অন্য কোনো ব্যাপার আছে ওনার মধ্যে। তো হয়ে গেল, আমরা চলে আসলাম, নিচে চলে আসলাম। আসার পরে আমরা সেদিনকে সেরকম মা কিছু রান্না করতে পারিনি, কারণ একটা ঘর এক্সচেঞ্জ হয়েছে। তো মা এমনি কিছু একটা করে নিল, ডাল এরকম কিছু একটা করেছে, ডাল ভাত খেয়ে আমরা সন্ধ্যেবেলা একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি, ঠিক আছে। তো শুয়ে পড়ার পরে সেদিনকে রাত্রিবেলা এমনিতে আমি কি বলো তো মানে ঘুমটা আমার একটু দেরিতে আসে, ঠিক আছে। তো আর তখন তো আমার সেরকম ধরো কোনো কাজ বাজ ছিল না, এবার সেরকম ক্লান্তও আমি হতাম না। তো আমি কি মানে একটু গল্পের বই পড়তে ভালোবাসতাম, এখনও তাই, গল্পের বই পড়তে ভালোবাসি এবং একটু ওই ফোন টোন ঘেঁটে তারপরে ঘুমাতাম। তো সেদিনকে রাত্রিবেলা মা বাবা তাদের ঘরে চলে গেছে এবং আমি আর দিদি এই ঘরে, আমাদের ঘরে। তো দিদি বলছে যে আমার আর ভাল লাগছে না, সারাদিন অনেক ধকল গেছে, আর ওরও একটু পড়ার চাপ আছে, পড়াশোনার চাপ আছে। তো আমি ঘুমিয়ে পড়লাম, তুই তো এখন ঘুমাবি না, তুই তাহলে জেগে বসে থাক বলে ও ঘুমিয়ে পড়েছে। তো আমি যখন ধরো গল্পের বই পড়তে পড়তে মানে কীরকম একটা মনে হলো কেউ যেন আমার কানের কাছে এসে বলছে যে আমাদের বাঁচাও, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, তোমার কানের কাছে এসে বলছে, ঠিক আছে। এবার আমি বলছি বাঁচাও মানে কি রে বাবা, এরকমভাবে তাকালাম, কেউ নেই, আমার পেছনেই হচ্ছে জানলাটা, ঠিক আছে।
তো আমি বলছি কেউ কি জানলা দিয়ে কিছু বললো না কিছু, না কেউ তো সামনে কোনো বাড়ি নেই, কোনো কিছু নেই। আমি জানলার দিকে জানলাটা মানে বন্ধ করা ছিল, ওটা খুলে আমি দেখলাম কেউ তো কোথাও নেই। আচ্ছা আমারই মনে ভুল হবে হয়তো, আমি তো সারাদিন ওই সমস্ত ভাবছি। তো আমি আবার গল্পের বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি, আর গল্পের বইটা ভূতের গল্প পড়ছিলাম। তো সেদিকে হতে পারে যে একটা ওরকম মনে হচ্ছিল। তো এবার আমি শুয়ে পড়েছি, শুয়ে পড়ার পরে সকালবেলা, পরের দিন সকালবেলা কথা বলছি। তো দিদি বলছে চল একটুখানি দেখি এদিক ওদিক, কালকে তো সেরকম দেখা হয়নি। তো আমি আর দিদি মিলে দেখছি অনেকটা জায়গা, ঠিক আছে। এবার মা বলছে দেখ কত ফুল, আমার আর পুজো দিতে অসুবিধা হবে না, এত ফুলের গাছ। তখন বাবা বললেন যে না, আগে জিজ্ঞেস করে নিয়ে তারপরে করবে। বলছে হ্যাঁ সে তো ঠিকই। তো আমরা পেছন দিকে গেছি। তো পেছন দিকে যাওয়ার পরে আমার একটা জিনিসের লক্ষ্য হয়েছে, সেটা হচ্ছে 3টে এরকম মানে বড় বড় ঢিপি করা, ঠিক আছে। 3টে এরকম বড় বড় ঢিপি করা, মনে হচ্ছে মানে নিচে কিছু আছে। তো দিদিকে আমি দেখাচ্ছি, দিদিকে বলছি কি দেখ দিদি, এই নিচে মনে হয় কিছু আছে। হ্যাঁ এরকম ঢিপি করা কেন 3টে এরকম, মাঝখানে পুরোটা তো সমান্তরাল ভূমি, তার মাঝখানটায় যদি 3টে এরকম একটা ঢিপির মতো থাকে, একটা চোখ পড়বেই, তো আমার তো বেশি করে পড়বে। তো দিদি বলছে কি যে হ্যাঁ তো এটা কিসের কে জানে, ওনাকে জিজ্ঞেস করা হবে। তো আমি বললাম কি না দরকার নেই, মাকে বলবো জিজ্ঞেস করতে। তো এই মানে এরকম কথা হচ্ছে, কথা বলতে বলতে দিদি ফোন নিয়ে যে কখন, মানে ফোন ছিল ওর হাতে, ফোন নিয়ে যে কখন ফ্রন্টের দিকে চলে গেছে আমি জানি না। এবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকশোদ, আমি ভেবেছি ও আমার পাশেই আছে, আমি বলে যাচ্ছি যে হ্যাঁ দেখ কীরকম লাগছে, 3টে এরকম ঢিপি করা, কীরকম অদ্ভুত লাগছে না, এরকম বলছি আর কি ওকে। এবার ও যে কথা বলতে বলতে ফ্রন্টের দিকে সামনের দিকে চলে গেছে সেটা আমি দেখিনি। তো আমার মনে হলো কেউ আমার কাছে এসে বলছে আমরা তো আছি, এরকম একটা ব্যাপার, মানে এরকম একটা কথা, আমার ভয়েসটা আমার কানে আসলো, ঠিক আছে, আমরা তো আছি। ঠান্ডা একটা মানে বাতাসের মতো হলো, এবং হওয়ার পরে এরকম কেউ একটা বলল আমাকে যে আমরা তো আছি, এবং তাকালাম দেখি দিদি নেই। তো আমি এবার দিদি বলে চিৎকার করছি, দিদি দেখি সামনে দিয়ে কথা বলতে বলতে আসছে ফোনে। তো আমি বললাম কার সাথে কথা বলছিস? দিদি বলছে আরে রিয়ার সাথে কথা বলছি, আমরা যে শিফট করছি সেটাই ওকে বলছি। তো বলছে কী হয়েছে, তুই এখন দিদিকে চিৎকার করছিস কেন? তো আমি বললাম দেখ কেউ মনে হয় আমাকে কিছু বললো, তোকে খালি সবাই বলে তুই চত, এরকম বলছে আমাকে। তুই সবসময় এসব ভূতের গল্প শুনিস, ভূতের গল্প দেখিস, তার জন্য তোর এরকম একটা হ্যালুসিনেশন হয়। হ্যাঁ তুই এসব দেখা বন্ধ কর, দেখবি তোর সব ঠিক হয়ে যাবে। ও আমাকে একটা মানে জ্ঞানের মতো দিল। তো আমি ভাবলাম হতে পারে, কারণ আমি সবসময় তো এটা নিয়ে চর্চা করি, আর তখন আমার পড়াশোনাও নেই, সেই সময় আমি ওইসব গল্প ওইসব নিয়ে ব্যস্ত থাকতাম, পড়াশোনা মানে এমনি পড়তাম। তা ঠিক আছে আমি তাহলে আজকে থেকে এরকম বলবো না, করবো না, এরকম ভাবছি। তো আমি চলে গেছি, তাকাতে তাকাতে চলে গেছি। চলে যাওয়ার পরে তো তারপরে সবাই তো আবার মানে ওরা সবাই চাকরিতে চলে যাবে, কাজে চলে যাবে, দিদিও কলেজে চলে যাবে, আমি একাই থাকবো। তো সেটা হচ্ছে সোমবারের কথা বলছি, শনিবার ছিল, হ্যাঁ। তো শনিবার দিনকে দিদি বলল যে আমার কলেজে একটা খুব এমার্জেন্সি একটা ক্লাস আছে, আমার যেতেই হবে। তো আমি বললাম তুই থাক না, সোমবার থেকে যাবি, আমার ভাল লাগে না। তখন বলছে না 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 রে আমার যেতেই হবে। তো দিদিও চলে গেল, এবং মা বাবা দুজনেই তাদের অফিসে চলে গেলেন। তো আমি একাই ছিলাম, একা বসে আছি, আর সেরকম তো কেউ নেই আশেপাশে, তো বললাম পুরো ফাঁকা, আর আমার একদম ভালোই লাগছিল না, চুপচাপ বসে আছি খাটে। তো আমি ভাবছি ওপরে যাব, গিয়ে ওনার সাথে কথা বলবো, কি কথা বলবো, উনি তো আমার সমবয়সী না যে ওনার সাথে আমি কথা বলবো। তো বসে আছি, বসে থাকতে থাকতে কখন যে মানে আমার মানে ঘুম চলে এসছে আমি জানি না। এবার আমি ওখানেই ঘুমিয়ে পড়েছি, হালকা একটা তন্ত্রার মতো এসছে। তারপরে আমার মনে হলো কেউ না মানে পাখা
যেরকম ঝোলে পাখায় গলায় দড়ি দিয়ে সেরকম কেউ ঝুলছে, পাটা আমার মুখের কাছে মানে লাগছে, ঠিক আছে, পাটা। এবার আমি চোখটা খুলে দেখি কেউ নেই। আচ্ছা এরকম কেন আমার মনে হচ্ছে সব সময়? আগেও আমি পড়তাম ভূতের গল্প, তখন তো কই আমার বাড়িতে এরকম মনে হতো না। হুম তো তারপরে চুপচাপ বসে আছে, আমি জিনিসগুলো ভাবছি, আমার অতটা ভয় লাগে না, ঠিক আছে। ব্যাপারটা কি হলো, মানে তুমি বসেছিলে, তোমার চোখ বন্ধ ছিল, হ্যাঁ চোখ বন্ধ তুমি ছিল, ঘুমিয়ে আমি পড়েছিলে, ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে পড়ে মানে তুমি এটা শুয়ে ফিল পড়েছি, করেছিলে যে ফিল কারোর করেছি। পা তোমার মাথার মধ্যে লাগছে? হ্যাঁ লাগছে। আচ্ছা। তো এবার আমি ভাবছি এটা কি আমার মানে ভয়, কেন এরকম ভয় লাগছে, এখানে এসে এরকম হচ্ছে? আগেও তো আমি গল্পের বই পড়েছি, এমন তো না যে এখানে যে ফার্স্টে মানে গল্পের বই পড়ছি বা গল্পের জিনিস দেখছি, এরকম নয়। আমি অনেক দিন আগে থেকে এগুলো করি। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে, চলো, আমি আর মানে ঘুমটা ভেঙে গেল, চুপচাপ বসে আছি, পেছন ঘুরে বসে আছি আর কি, আমার চুলটা খোলা ছিল। তো দুপুরবেলা, তখন কটা বাজে, অ্যারাউন্ড ধরো দুটো দুটো এরকম হবে। তো কেউ দেখবে, কেউ যদি মানে পাশে এসে বসে বা আমার পিঠে হেলান দেয়, এরকম দেখবে মনে হয় যে কেউ একটা হেলান দিচ্ছে আমার পিঠে। তখন আমি ভেবেছি দিদি চলে এসছে। আমি যে কী দিদি, তোর হয়ে গেল, তুই চলে আসলি? কোনো আওয়াজ নেই, ঠিক আছে। কী রে বল, হ্যাঁ, তখন কোনো আওয়াজ করছে না। আমি পেছন দিকে দেখি কেউ নেই। আমার কিন্তু মনে হলো যে কেউ যেন হেলান দিয়ে বসেছে। তো তারপরে আমি তো ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখলাম যে দরজাও বন্ধ, মানে কেউ আসে দরজাটা খুলবে, হ্যাঁ, একটা আওয়াজ হবে, কিছুই হলো না, তাহলে কেউ আসেনি। তো আমি তখন ভাবলাম নিশ্চয়ই এখানে কিছু একটা ব্যাপার আছে, কারণ আগে যদি আমার এরকমই হতো, আগেও হতো, এখন কেন হচ্ছে জিনিসটা? তো এরকম ভাবতে ভাবতে একটা বাচ্চা ছেলে দেখি আমাদের গেটের সামনে এসে খেলছে। তো বাচ্চা ছেলেটা খেলছে, আমি তখন মানে তখন বিকেলবেলা, ঠিক আছে। তো তখন কেউ আসেনি, আমি ওখানটা বাগানের দিকে গেছি, দেখি ও বাচ্চা ছেলেটা খেলছে মানে আমাদের গেটের সামনে। তো একটা বল নিয়ে খেলছে। আমি তখন কী রে, আমিই গেলাম কথা বলতে। তখন ও হাসছে, হ্যাঁ। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি? বলে নীলু। তো কোথায় থাকো? বলছে এই তো কিছুটা দূরে থাকি। তো বলছে যে আরে আমার তো সব বন্ধুরা স্কুল গেছে, আমার ছুটি পড়ে গেছে, ওদের স্কুলে ছুটি পড়ে গেছে, তো কি করব তাই খেলছি। তখন আমি বললাম যে আসো, আমার ভেতরে আসো, তাহলে আমিও একটু কথা বলার একটা সঙ্গী পেলাম, ছোট হলেও অসুবিধা নেই। তো সেদিনকে আমরা খুব মানে ও বল খেলছে, আমিও ওর সাথে বাচ্চাদের মতো খেলেছি, আমার খুব মজাও লেগেছে। তো আমি একটা জিনিস ফলো করলাম, আমাদের যে ল্যান্ডলর্ড ছিল উনি কিন্তু ওপর থেকে দেখছে সেটা। উনি দেখছে যে আমরা এরকম খেলছি, করছি। এবার ফার্স্ট দিন আলাপেই না ওর সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো, ছেলেটার সাথে। ছেলেটা কত বয়স হবে, ধরো অ্যারাউন্ড ওই 7, 8, 9 এরকম, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে, প্রতিদিন কিন্তু আসবে, হ্যাঁ, আমি একাই থাকি, আমরা দুজনে বল খেলবো। তখন ছেলেটা বলছে হ্যাঁ হ্যাঁ আমরা খেলবো। ঠিক আছে দিদি, আজকে আসছি, মা আবার বকবে, এরকম যেরকম বলে আর কি। তো ও চলে গেল। তো উনিও দেখি ওপর থেকে, আমি কিন্তু দেখছি যে উনি কী করছে, বা আমি কিন্তু ওনাকে ফলো করেছি। তো উনিও চলে গেল, ঘরের ভেতরে ঢুকে গেল। তো বিকেলবেলা যখন দিদি আসলো, দিদিকে আমি বললাম জানিস আমার একটা বন্ধু হয়েছে। তখন ও আবার ইয়ার্কি করে বলছে কি ছেলে না মেয়ে? আমি বলছি ছেলে। বলছে তাই? আমি তখন বলছি আরে ছোটো, হ্যাঁ 8 থেকে 9 বছর বয়স হবে। বলছে বাবা তুই কি এখন বাচ্চা হয়ে গেছিস? তখন আমি বললাম কী করবো বল, তোরা কেউ থাকিস না, আর কতক্ষণ ফোন ঘাঁটবো, আর কতক্ষণ বা গল্পের বই পড়বো, গল্পের বই পড়লেও তো আমার ওরকম হচ্ছে। তো ও বলছে হ্যাঁ ভালো করেছিস। তো এবার মা একজনকে মানে বলেছিল, মানে আসার সময় যে মানে সেদিনকে বিকেলে আসার সময় একজনকে বলেছিলেন যে হাতে হেল্পার একজনকে ডেকেছিলেন। তো সেটা হচ্ছে রবিবার দিনকে ওরা সবাই বাড়িতে থাকবে, মানে মা বাবা আমার দিদি সবাই থাকবে। তো উনি
সেদিনকে আসার কথা বলা হয়েছিল। কিসের হেল্পার? মানে বাড়িতে একজন হেল্পার, আচ্ছা, কাজের লোক। হ্যাঁ কাজের ওকে। লোক, কাজের লোক বলা হয়েছিল যে একজন কাজের লোককে বলতে। তো ও আমার মা বলল কি যে একটা হেল্পার আসবে, আমার তো একটু অসুবিধে হয় সকালবেলা, তো উনি সকালবেলা আসবেন, বিকেলবেলা ওই যেরকম বাসন ধরো কিছু থাকে সেগুলো হেল্প করবে আমাকে আর কি। রান্নাটা আমি করব আর বাকি কাজগুলো সে করবে। তো আমি বললাম ঠিক আছে, তুই তো ঘরেই থাকবি, কোনো অসুবিধা হবে না। তো উনি সকালবেলা এসছে, সকালবেলা ওনার আসার কথা 10টার সময়, উনি এসছে হচ্ছে ওই 2:30 এরকম সময় এসছে, হ্যাঁ, কথা বলতে মার সাথে। তখন মা বললেন যে বাবা তুমি প্রথম দিন কি এত লেট করে এসছো, 2:30 বাজে তখন? বলছে আর বলো না, আমার একটু লেট হয়ে গেল, কারণ আমি যেখানে থাকি, মানে আমি যে জায়গায় থাকি সেখানে যার বাড়িতে কাজ করি সেই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাচ্চা ছেলে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেদিনকে ওই বাচ্চা ছেলেটাও কিন্তু আসেনি, মানে যার সাথে আমি বলেছিলাম যে খেলবো বা কিছু, এবার সেও কিন্তু সেদিনকে আমাদের বাড়িতে আসেনি। তো মা বলছে তাই খুঁজে পাওয়া যাচ্ছে না? কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? বলছে আজকে সকাল থেকে তো সবাই বলছে, এবার ধরো রাত্রিবেলাও হতে পারে, সেটা তো আমরা ঠিক জানি না, কিন্তু সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মা বলল দেখো কোথায় গেছে। হ্যাঁ, বলছে হ্যাঁ থানায় তো সবাই খবর দিয়েছে, একটা মাত্র ছেলে, মা তো খুব কান্নাকাটি করছে, এবার আমি ওখানে গেছিলাম একটু, তাই দেরি হয়ে গেল। তখন মা বলল ঠিক আছে চলো, আজ থেকে তো আর কাজ করতে হবে না, আমরা তো সব বাড়িতেই আছি, তুমি সোমবার থেকে মানে কাল থেকে এসো। তো উনি বলল ঠিক আছে। আমি তখন বললাম, দিদিকে বললাম দেখ দিদি আজকে কিন্তু নীলু আসলো না। তখন দিদি বললো আরে আজকে তো রবিবার, মা বাবা মনে হয় বাড়িতে আছে, কিছু ব্যাপার হয়তো, তাই জন্য আসেনি, কালকে দেখবি ঠিক আসবে। তো কালকে মানে সোমবার দিনকে সবাই যে যার কাজে চলে গেল, দিদিও কলেজে চলে গেল। তো তারপরে আমি দেখছি 12টা বাজে 1টা বাজে, ও কিন্তু আসেনি, ছেলেটা কিন্তু আসেনি। তো সকালবেলা কাজ করে চলে গেছে, আবার উনি বিকেলবেলা আসবে, মানে সকালেও আসবে বিকেলেও আসবে। তো বিকেলবেলা যখন উনি এলেন কাজ করতে, তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ওই ছেলেটা কি খুঁজে পাওয়া গেছে? তখন উনি বললো না, ওকে এখনও পাওয়া যায়নি, সবাই তো খুঁজছে। তখন আমি বললাম যে ওর নামটা কি তুমি জানো? তখন বলছে হ্যাঁ ওর নাম নীলু। ঠিক আছে, তখন আমি বললাম নীলু? হ্যাঁ। তখন বলছে তুমি চেনো নাকি? তখন আমি বললাম হ্যাঁ আসলে সেদিনকে একদিনকে মানে খেলতে খেলতে এখানে চলে এসেছিলো, এমনি কথা হয়েছিল। বলছে হ্যাঁ কি বাচ্চাটা কি ভালো না, সবার সাথে কথা বলে, খুব মিশুকে, দেখো কেউ নিয়ে চলে গেছে কিনা, উনি আমাকে বলছে, এত ছোট্ট একটা বাচ্চা ছেলে। তখন আমি বললাম হ্যাঁ তাও হতে পারে, সবার সাথে আমার সাথেই প্রথম দিনকে খুব সুন্দরভাবে কথা বলছিল। তো তারপরে আস্তে আস্তে পরের দিনকে উনি আসলেন, জিজ্ঞেস করলাম, তো বলছে না পাওয়া যায়নি। তো আমি একটা জিনিস ফলো করলাম ওনার, মানে আমাদের যে ল্যান্ডলর্ড, তো উনি পরের দিনকে এসছে, মানে মঙ্গলবার দিনকে সকালবেলা হঠাৎ করে দেখি এসছে হাতে একটা কিছু একটা নিয়ে, মানে বাটিতে কিছু একটা নিয়ে। এবার মা সকালবেলা তাড়াহুড়ো করছে, তখন কটা বাজে 7টা এরকম। তো এসছে, এসে বলছে কি এ নাও তোমাদের জন্য রান্না করেছি, রান্না করে এনেছে। তো মা বললে বাবা এত সকাল রান্নাও হয়ে গেছে? উনি তখন রান্না মানে বসায়নি, রান্না তোড়জোড় চলছে। তো বলছে তাই? বলছে হ্যাঁ আজকে তোমার রান্না করতে হবে না, মানে খুব সুন্দর করে কিন্তু কথা বলছে, যখনই উনি কথা বলে খুব ভালোভাবেই কথা বলে। তো মা বললো হ্যাঁ ভালোই হলো বসো। তখন বলছে না আমার তো আবার পুজো দিতে হবে, আমি ওপরে চলে যাচ্ছি। তো আমি কথাটা শুনছি, আমার ওনার ওই কথাটা শুনে আমার খুব হাসি পাচ্ছে। আচ্ছা বাবা সারাদিন ওই পুজোও কথা আমাদের রান্নাও করেছে। তো মা বলছে ভালো হলো বাবা, আমার এমনিতে দেরি হয়ে গেছে আজকে, এটা দিয়ে তুই আজকে খেয়ে নিবি। আমি তখন বললাম হ্যাঁ
দেখলাম চিকেন করেছে, ঠিক আছে। যে কখন করলো, হ্যাঁ মনে মনে ভাবছি। তো এবার একটা বাটিতেই দেওয়া, অনেকটা দিয়েছে, এবার সবাই খেয়েছে, কোনো অসুবিধা নেই। তো সেদিনকে উনি যখন আসলো সেদিনকে ওনাকে দেখলাম আরও যেন সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। যেদিনকে আমি প্রথম দিন দেখলাম, তার পরের দিন থেকে পরের দিন যেদিনকে মানে খাবার নিয়ে আসলো, সেদিনকে আরও সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগছে, মানে খুবই মেনটেন করে, বোঝা যাচ্ছে। তখন মা বলছে, আমাকে বলছে, উনি যখন চলে গেছে, বলছে দেখ আমার থেকে মনে হয় একটু মানে 1 বছর বা 2 বছরের বড়ই হবে, কিন্তু উনি যেটা বলেছে আর কি, আমার বাবা বললেন যে ওরকম 42-43 বছর বয়স হবে। বলছে কী সুন্দর মেনটেন করেছে, দেখ আমার অবস্থা দেখ, হ্যাঁ এরকম বলছে। আমি বলছি হ্যাঁ, কিন্তু মানে অদ্ভুত লাগছে জিনিসটা, মানে মেলানো এতটা, যাচ্ছে না। এতটা সুন্দর হতেই পারে, একটা মানুষ মেনটেন হ্যাঁ, করতেই পারে। 42-43 বছর তো খুব বেশি বয়সও নয়। কিন্তু এতটা সুন্দর লাগছে। তখন আমি ভাবছি যে কি যে নিশ্চয়ই আরও মানে খুবই মেনটেনের মধ্যে থাকে, একা থাকে। আর ওনার দেখে মনে হয় খুবই শৌখিন, কারণ এত সুন্দর করে বাগানটাকে সাজিয়েছে। নিজের বাড়ির মানে ঘরগুলো তো আমরা দেখেছি খুবই সুন্দর করে সাজানো, তো নিজেকেও পরিপাটি করে রাখে। তো মা বলল দেখ কত সুন্দর করে রেখেছে, আর আমার অবস্থা দেখ, এরকম আর কি বলছে আর কি উনি। তখন আমি কিছু বললাম না, আমি চলে এসেছি ওখান থেকে। তো তারপরের দিনকে মানে ধরো মঙ্গলবারের কথা হচ্ছে এটা, এবার বুধবারে সেম সবাই চলে গেছে, আমি চুপচাপ বসে আছি। তো বসে থাকতে থাকতে আমি ভাবলাম কি যে যাই একবার মানে ব্যাক সাইডে, মানে বাগানের সাইডটা আমি একটু দেখে আসি। তো ওখানে গেছি দেখতে। তো ওখানটায় গিয়ে দেখি যে 3টে ছিল, তো 3টে ঢিপি ছিল। তো আর একটা ঢিপি ছোট মতো একটা ঢিপি কিন্তু ইনক্লুড হয়েছে। আমি 4টে ঢিপি, এখানে তো 3টে ছিল, এখানে 4টে কী করে হলো? হ্যাঁ, এবার এটা কিন্তু একদম সত্যি, ঠিক আছে, 2016 সালে কিন্তু এটা হয়েছিল। তো 4টে ঢিপি, মানে এটা এরকম কেন জিনিসটা? হ্যাঁ, 3টে তো আমি দেখেছি। যেটা আমি ডাউট করছি, যদি সেটা হয় এটা তো বিশাল বাজে একটা হ্যাঁ, ঘটনার দিকে যাচ্ছে। আমি তোমায় পরে বলছি ব্যাপারটা। তো এবার 3টে ঢিপি পড়া, যে আমার কি ক্যালকুলেশনে ভুল হলো? 4টেই ছিল আমি ভাবছি। তো দিদিও তো দেখেছে, দিদিকেও বলবো তাহলে। তো আমি দেখো ওখান দিয়ে চলে এসেছি। চলে আসার পরে এটা কিন্তু আমার মাথায় ঘুরছে যে এটা কেন হলো বা কী। তখন দিদি আসার পরে দিদিকে জিজ্ঞেস করছি, আচ্ছা ওইখানে যে 3টে আমরা দেখেছিলাম, ওটা কি 3টে ছিল তো? তখন ও বলছে হ্যাঁ 3টেই তো ছিল। আর জানিস তো মাকে উনি বলেছে যে ওখানে আমার একটা কুকুর, মানে ওনার পোষ্য কুকুর মারা গেছে, ওখানে সমাধি করা আছে। মানে অনেকে হয় না দেখবে, অনেক পোষ্য জিনিস বাইরে করে না, বলছে আচ্ছা ঠিক আছে, একটা যদি কুকুর ওখানে সমাধিস্থ করাই থাকে তো একটা হবে, সেখানে অতগুলো কেন হবে, আরও একটা ইনক্লুড হয়েছে। তখন আমি দিদিকে বললাম কি চল, ওখানে আর একটা কিন্তু হয়েছে। তখন দিদি বলছে সে কী কথা? বলছে, আমি বললাম কি হ্যাঁ চ না দেখে আসি। তো গিয়ে দেখলাম হ্যাঁ 4টে করা। তো দিদি বলছে কি ওনাকে একবার জিজ্ঞেস করবো যে কেন এই জিনিসটা। তখন আমি বললাম না, মাকে দিয়ে জিজ্ঞেস করা আমাদের দরকার নেই। তো হলো এই ব্যাপারটা। তো সেদিনকে রাত্রিবেলা ধরো কটা বাজে, ওই 10টা 10টা এরকম আমরা খেতে বসেছি। এবার জায়গাটা কীরকম ছিল, আমাদের যে ডাইনিং রুমটা ছিল ওর পাশ দিয়ে হচ্ছে ওনার সিঁড়িটা, ওপরে যাওয়ার সিঁড়িটা। আর দুটো মানে দরজা ছিল, এদিকটা হচ্ছে আমরা বেরোবো, ওদিকটা হচ্ছে ওরা বেরোবে। তো আমরা খেতে বসেছি 10টার সময়। তো একজন দেখি ওনার দরজার ওখানে কলিং বেল টিপছে কেউ। তো মা বলছে উনি তো কী করছে জানি, 2-3বার টিপেছে, তো উনি আসেননি। তো মা বললো কি তুই একবার খুলে দে, দেখ কেউ এসছে হয়তো, খুলে দে। এবার আমি খুলে দিয়েছি,
দেখছি একজন মানে সন্ন্যাসী টাইপের হয় না, মানে ধরো ব্ল্যাক একটা পরা, যেরকম হয় না একটা সন্ন্যাসী, সেরকম টাইপের একটা মানুষ, হাতে হচ্ছে ওই একটা কুমোরটুলি, মানে কি একটা মতো হয় না, কী বলে ওটাকে, খুলি। হ্যাঁ খুলি টাইপের। এবার সেটা, আর ছোট ছোট যে মানুষের হয় না, ছোট ছোট ওই কঙ্কালে মালা পরানো, মানে একটা মনে হচ্ছে যে সন্ন্যাসী বা কিছু, মানে তান্ত্রিক টাইপের, ঠিক আছে। তো এবার ওনাকে আমি দেখলাম, তো উনিও আমাকে দেখলো, পা থেকে মাথা পর্যন্ত আমাকে দেখছে, ঠিক আছে। তো মা বলছে কে রে, তখন আমি বললাম যে এই যে একজন সন্ন্যাসীর মতো এসছেন। তো উনি ঢোকার পরে মা, দিদি সবাই ছিল, সবাইকে একবার করে এরকম দেখে আমার দিকেই উনি তাকিয়ে আছে, মা পা থেকে মাথা পর্যন্ত উনি আমাকে দেখছে। তো মা সেটা নোটিস করেছে। মা বলছে কি, আয় তুই এদিকে আয়, এবার যেরকম মা বাজে তখন এই কি আবার এরকম এসছে। তখন উনি ওপর থেকে নিচে নেমেছে, নিচে নামার পরে বলছে আসুন আসুন উপরে আসুন। তখন বাবা বলছে কিছু হবে নাকি, কোনো যজ্ঞ? বলছে হ্যাঁ একটা যজ্ঞ করতে হবে, তাই জন্য ওনাকে আমি ডেকেছি। তো আসুন আসুন ভেতরে আসুন বলে উনি ওপরে নিয়ে চলে গেছে। তো মা বলছে কি রাত্রিবেলা বা কিসের যজ্ঞ হবে, হ্যাঁ দেখো মনে হয় ভালো নয় জায়গাটা। তখন বাবা বলছে বাদ দাও তো, ওরা যা পারে করুক, আমাদের কিছু না করলেই হলো। তো সেটা ধরো 1টা-1:30 অবধি ওরকম যজ্ঞ হলো। ওপরে শোনা যাচ্ছে যে অনেকটা যে যজ্ঞ হচ্ছে সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো এবার তারা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পরে আমি কিন্তু মানে আমি এমনিতে একটু জেগে থাকতাম। তো 1টা-1:30, ধরো অ্যারাউন্ড 1:30টার সময় আমি বুঝতে পারছি, মানে আমাদের পেছনেই তো বাগানটা ছিল, আমার ঘরের পেছনে। তো আমি বুঝতে পারছি কিছু একটা, মানে খোঁড়ার শব্দ, মানে কেউ কিছু একটা খুঁড়ছে। আচ্ছা। তো যে এই সময় কে কিছু খুঁড়বে বা কিছু হবে। তো আমি জানলাটা হালকা করে খুলেছি, খোলার পরে দেখছি যে উনি, মানে ওপরে যে ল্যান্ডলর্ড তিনি আর যে এসেছিলেন তিনি, তো তারা কিছু একটা দেখছে বা কিছু একটা করছে, আমি তো সেটা দেখতে পাচ্ছি না। বাগানের মধ্যে কিছু একটা করছে। তো আমি যে কী করছে, আমার একটা কৌতূহল হলো যে কি করছে, আমি কি গিয়ে দেখবো। তো আছে না বাবা, যদি দেখাটা হয়। তো দেখার পর কি নিজেদের মধ্যে কি একটা কথা বলার পরে তিনি কিন্তু বেরিয়ে গেলেন, আর উনিও এদিক ওদিক দেখে উপরের দিকে, মানে উনি চলে গেলেন, ঠিক আছে। আমি দেখলাম উনি ঘরের দিকে আসছে, তাহলে আমার গিয়ে আর লাভ নেই। তো আমি ভাবলাম কিছু একটা তো হয়েছে ওখানে, আমি সকালবেলা দেখব। তো সকালবেলা উঠে আগেই আমি চোখটা খুলে ওদিকে চলে গেছি, বাগানের দিকে। গিয়ে দেখি 3টে যে ডিপি করা ছিল ওর মধ্যে সব সিঁদুর লাগানো আছে, সিঁদুর, হ্যাঁ অনেক কিছু লাগানো আছে। তো আমি মাকে ডেকে বলছি, মা দেখো কিছু একটা নিশ্চয়ই ব্যাপার হচ্ছে এখানে, কারণ এরকমভাবে সিঁদুর লাগায় কারা। হ্যাঁ, তখন মা বলছে হ্যাঁ আজকে তো আমার ওনার সাথে কথা বলতে হবে, কারণ আমরা যখন এখানে আছি, হ্যাঁ তো বাচ্চাদের নিয়ে আছি, কিছু একটা হলে তো আমাদেরও সমস্যা। আমি বলছি হ্যাঁ গো, কারণ আমারও কিরম একটা হচ্ছে, আমার এখানে থাকলে মানে মনে হয় কি, মানে আমি যখন থাকি খুবই একটা উইকনেস লাগে, ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। আর সবসময় ঘুম ঘুম পায়। যেমন দেখবে একটা মানে এনার্জিটা যদি খারাপ থাকে না, সেরকম একটা মনে হয়। এবার মা বলছে যে হ্যাঁ আজকে আমি কথা বলবো, আসি তারপরে কথা বলবো যে কী হচ্ছে এখানে। তো রাত্রিবেলা ধরো মা এসছে হচ্ছে 7টা 7:30টার সময়। মা বলছে যে যাই ওপরে যাই, গিয়ে ওনার সাথে কথা বলি তো এই ব্যাপারটা নিয়ে, তো চল তুইও চ। তো আমি আর মা গেছি। তো উনি দেখি চুপচাপ বসে আছে, ওই ঘরেই বসে আছে। তো বসে আছে, একটা সাদা কালারের চুড়িদার পরা, চুলটা খোলা, উনি 7টা এরকম সময় এবং চুল ফুল খুলে বসে আছে সন্ধেবেলা। তো মা বলছে যে আসবো, তখন উনি বলে হ্যাঁ আসুন। তখন মা বলছে দেখুন আমার মেয়ে একটা জিনিস লক্ষ্য করেছে, আমিও লক্ষ্য করেছি,
যে আমাদের যে বাইরেটা আছে বাগানে, ওখানে কিছু কি আপনি করেন বা কোনো পূজা আচ্ছা কি আপনি করেন? এটা তো আমাদেরও জানা দরকার, কারণ আমরাও নিচে আছি। হ্যাঁ, তখন উনি বলছে কি, মানে উনি হট করে রেগে গেছে। আমি কি করি বা না করি সেটা কি আপনাদের বলে করব? হ্যাঁ, ভাড়াটা কে নিয়েছে? মানে আমি কে? ভাড়া আপনি ভাড়াটে না আমি হ্যাঁ, ভাড়াটে, এরকম আমি একটা ভাড়াটে, ব্যাপার। এরকম একটা কথা। তখন উনি বলছে যে, "হ্যাঁ, সে তো ঠিকই। কিন্তু আমরা যখন আছি, তখন তো আমাদেরও একটু জানা দরকার আপনি কি করছেন বা কি? দেখুন আমরা আছি, আপনিও জানবেন যে আমরা কি করছি।" তখন বলছে যে, "না, সেটা আপনাদের জেনে লাভ নেই।" উনি বলছেন, "আমি যেটা করছি ভালোর জন্যই করছি। হুম? আমার একটু পুজো করার শখ আছে, আমি তাই জন্য করছি। অত কিছু আর আপনার ছোট মেয়ের এত কৌতূহল কেন সব কিছু নিয়ে? ওকে তো সেদিনকে বললাম যে যেটা নিয়ে ও পড়তে চায় সেটা নিয়ে ও ভাবুক। এদিকে কেন এত দেখছে? তো পরের দিন থেকে যেন এই জিনিসটা না দেখি" আমাকে বলল। তো মা বলছে, "চল বাদ দে। দরকার নেই। আমরা তো আর বেশি দিন নেই। ১.৫ মাস ২ মাস এরকম আছি। যা করছে করুক।" তো আমরা নিচে নেমে গেছি। তো তারপরের দিন সেদিনকে কিছু আর হয়নি। মানে এটা হচ্ছে মঙ্গলবার আর শনিবার উনি ওরকম মন্ত্রটা পড়তেন রাত্রির বেলা। আমি কিন্তু এটা ফলো করেছি। অন্যদিন কিন্তু কোনো কিছু হতো না। এবার তারপরের দিনকে সেটা ছিল শনিবার। হুম? তো আমাদের ধরো ১ সপ্তাহ মতো হয়েছে ওই বাড়িতে। ১ সপ্তাহ ১.৫ সপ্তাহ এরকম অ্যারাউন্ড হয়েছে। তো শনিবার ছিল। শনিবার দিনকে আমার মায়ের একটু তাড়াতাড়ি বেরোতে হবে। এবার যে আসার কথা, যে কাজের লোক, সে সেদিনকে আসেনি সকালে। তো মা বলছে, "দেখো ১ সপ্তাহের মধ্যে এরকম কামাই শুরু করেছে, আমার তো খুব অসুবিধা হচ্ছে।" এবার ওনার নাম্বারটাও নেই, ফোন নাম্বারটাও ছিল না আমাদের কাছে। তো তখন বাবা বলছে, "ঠিক আছে, উম আমি দেখছি কি করা যায়।" তো বিকেলবেলা উনি এসছে। হুম? তখন তারা চলে গেছে, মানে কেউ নেই, শুধু আমি বাড়িতে। তো উনি বলছে কি, "আমি না ২ দিন আসতে পারবো না, এটাই খবর দিতে এসছে।" তখন আমি বললাম, "কেন? কি হয়েছে?" তখন বলছে, "আর বলো না, আমার মেয়ে", মানে ওনার হচ্ছে ছেলে আর মেয়ে, ঠিক আছে? তো আমার মেয়ে না মানে আসতে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাচ্ছি না। এবার তখন আমি বলছি, "কেন? কি হয়েছে?" বলছে, "পড়তে গেছিলো, তারপর থেকে আর মানে ও পাওয়া যাচ্ছে না। বাড়িতে আসেনি। সব বন্ধু-বান্ধবকে মানে খোঁজ করা হয়েছে, ও আসেনি। পাওয়া যাচ্ছে না। ওই নিয়ে আমি খুব টেনশানে আছি। আমরা তো গরিব মানুষ। দেখো না কোথায় কী হয়েছে।" মানে কান্নাকাটি করছে আর কি। তখন আমি বললাম যে, "আপনি কি থানায় খবর দিয়েছেন বা একটা কোনো কিছু করেছেন?" তখন বলছে, "হ্যাঁ, আমি থানায় গেছি। উনি বলল তো যে আমরা দেখছি। এবার আমাদেরটা কতটা উনি শুনবেন তারও তো ব্যাপার হুম। আছে।" তখন আমি বললাম, "ঠিক আছে, আমি আমার বাবাকে বলব যে যাতে ও থানায় গিয়ে ভালোভাবে কেসটা লেখে, যাতে আপনাদের এটা হয়।" তো বলছে, "ঠিক আছে, ২৪ ঘন্টা না হলে তো হয় না। ২৪ ঘন্টা দেখতে বলে এখন এটা।" তো তখনও ২৪ ঘন্টা হয়নি। তো উনি বলছে যে, "হ্যাঁ", আমি বললাম, "ঠিক আছে, আপনি দেখুন ২৪ ঘন্টার মধ্যে হয়তো চলে আসবে।" তো উনি চলে গেলেন। আমি আর জোর করিনি। মাকে বললাম, "মা দেখো এই ব্যাপার, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর মেয়েকে।" বলছে, "বাবা এ কি? সেদিনকে বাচ্চাটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে আবার ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছে, "এই পাড়াটাই তো মনে হয় ভালো না।" আমার মা বলছে, "তুই একা থাকিস, একটু দেখে শুনে থাকিস", এরকম বলছে। তো আমি তখন বললাম, "হ্যাঁ, আমি তো আ ঘরেই থাকি, কোথায় যাই? আমি তো কোথাও যাই না।" তো তারপরের দিনকেও উনি আসেনি। তার মানে উনার মেয়েও আসেনি এখনো। তখন মা বলছে, "আমি একটু যাই ওদের ওখানটায় গিয়ে", কারণ এখানে কাজ করতো, একটা তো রেসপন্সিবিলিটি থাকে। তো ওখানে গিয়ে দেখি কি হয়েছে ব্যাপারটা, আসার সময় আমি যাব। তো সন্ধ্যেবেলার দিকে উনি গেছেন। গিয়ে সব শুনে আমার বাড়িতে এসছেন। তো আমি বললাম, "কি হয়েছে মা, শুনেছ?" বলছে, "হ্যাঁ, এখনো ও আসেনি। কোথায় গেছে আমরা কেউ খুঁজে পাচ্ছে না।"
হুম তো তল্লাশি চলছে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আমি তখন বললাম কি যে মা দেখো আমাদের এখানে এরকম 4টে, আমি তখন ওই কথাটা তুলেছি 4টে টিপির কথা। মা বলছে তুই এটার সাথে এটার কি তুলনা করছিস? তোর কি হুম, মাথা ব্যথা গেছে? ওই ওখানে কি হচ্ছে কি না হচ্ছে ওইটা ভেবে তো লাভ নেই। সেদিনকে দেখিস না কিরকম কথাটা শোনালো আমাদের? হুম, উনি যা পারে করুক। হুম। হুম? তো আমি তখন বললাম, "হ্যাঁ, চলো বাদ দাও। আমার দরকার নেই।" কিন্তু আমার মনে হচ্ছে ওটার সাথে ওটার কিছু একটা লিঙ্ক আছে। এই যে মানে হারিয়ে গেছে বা কিছু, ওটার সাথে আমাদের এখানটা কিছু একটা লিঙ্ক আছে। আচ্ছা, আরেকটা ঢিবি কি বেড়েছিল? না, তখনও কিছু হয়নি। তো আমি তখন ভাবছি যে কিছু একটা তো ব্যাপার হচ্ছে এখানে। এখানেই আছে এই ব্যাপারটা। তো দিদি বলছে কি, দিদিকেও আমি বলেছি। দিদি বলছে, এটার সাথে এটা কি? এটা তো আলাদা।" হ্যাঁ, তখন আমি বলছি, "না, এটার সাথে কিছু একটা লিঙ্ক আছে। তুই তুই দেখবি কিছু একটা ব্যাপার তো হচ্ছে এখানে।" তো আমি যখন ঘুমাতাম, ধরো আমি তো একা থাকতাম, দুপুরবেলা আমি খেয়ে দিয়ে একটু ঘুমাতাম। সেই সময়টা আমার মনে হতো কি কেউ যেন মানে কান্নার আওয়াজ, আমি এগুলো কিন্তু শুনতে পেতাম। আমি কাউকে বলতাম না। কারণ তারা বলতো কি, "তুই একা আছিস, তুই এসব ভূতের গল্প।" হুম। এরকমই আমাকে কেউ মানে সিরিয়াসলি নিত না। সিরিয়াসভাবে নেয়নি। তো আমি তাই জন্য আমি কাউকে বলতাম না। আমি নিজের মতো নিজেই থাকতাম। তো আমার এমনিতেও ভয়টা একটু কম ছিল যে হ্যাঁ, ভয় পাবো বা কিছু, সেসব কিছু না। আমার ছিল একটু কৌতূহল যে এটা কেন হচ্ছে? এটা আমার কেন শুনতে পাচ্ছি? এই জিনিসটা আছে। তো আর দিদি খুব ভীতু। এবার দিদিকে বললে দিদি তো বলে, "না, আমি এখানে থাকবো না।" এরকম একটা ব্যাপার। তো আমি কিছু বলতাম না। আমি সবসময় যখন ঘুমাতাম তখন আমার মনে হতো কেউ একজন পাশে আছে, কারা একজন আছে। এরকম মানে একজন নয়, ২-৩ জন আছে। কেউ কিছু আমাকে বলতে চায়, এরকম একটা ব্যাপার। হুম? তো কান্নার আওয়াজ শুনেছি, তারপরে কেউ হাসছে এরকমও শুনেছি। সব কিছুই আমি শুনতাম। তো আমাকে বাঁচাও এরকম মানে কেঁদে, কেঁদে কেউ বলছে আমাকে বাঁচাও, এরকম আমি শুনতাম। তখন আমি ভাবছি কি এই যে আমার সাথে এরকম হচ্ছে, এগুলো মানে হতে, হতে তো আমার তো মেন্টালিটি খারাপ হয়ে যাবে। সবসময় যদি এগুলো আমি ভাবতে থাকি। মানে আগের থেকে ধরো আমার খাওয়া-দাওয়া কমে গেছিল। মানে সবসময় একটা চিন্তা যে এটা কেন হচ্ছে? এটা কেন এরকম একটা ব্যাপার। তো মা বলতো কি যে, "দেখ আগের থেকে কিন্তু তোর চেহারাও অনেকটা খারাপ হয়ে গেছে। ১ সপ্তাহ ১ সপ্তাহ এখানে এসছি, তুই একা থাকিস। তুই কি ঠিকমতো খাস না? এরকম তোর হয়ে যাচ্ছিস তুই দিন, দিন।" হ্যাঁ, তখন আমি বলছি, "মা জানো এই ব্যাপার হয় আমার সাথে। আমি ঘুমালেই আমার সাথে এরকম হয়। সবসময় মনে হয় কেউ আমার সাথে আছে। হুম, কেউ আমাকে দেখছে। এরকম একটা মনে হয় এবং কেউ আমার কাছে সাহায্য চাইছে। এমন না কেউ আমাকে ভয় দেখাচ্ছে। কেউ কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে না। আমার কাছে মানে সবাই অনেকেই ৩-৪ জন মতো আছে যারা আমার কাছে আ সাহায্য চাইছে। হ্যাঁ? তখন মা বলছে, "সেটা আবার কি?" তখন আমি বললাম, "হ্যাঁ মা, আমার এরকম খালি মনে হয়।" তখন মা বলছে, "ঠিক আছে, তোকে আমাদের ওখানে একটা মন্দির আছে। শকুন্তলা মন্দির। কেউ যদি শকুন্তলা মন্দির এখনও আছে। শকুন্তলা মন্দির, ওখানে নিয়ে যাব। ওটা খুব জাগ্রত মন্দির। তো ওখানে নিয়ে গিয়ে তোকে একটু ঝাড়িয়ে বা কিছু একটা পুজো-টুজো করে দিয়ে আসবো যাতে তোর কোনো অসুবিধা না হয়।" তো আমি বলছি, "হ্যাঁ মা, আমি যাব। শনিবার দিনকে তোমার যদি তাড়াতাড়ি হয়ে যায় ছুটি আমাকে বলে আমি ওখানে যাব।" হুম, তো যখন এই কথাটা বলেছি আমি যাব, সেদিনকে রাত্রিবেলা আমি স্বপ্ন দেখছি যে কেউ একজন বলছে, হুম বয়স্ক কেউ একজন বলছে, "না মা, তুই ওখানে যাস না, তাহলে তো আমি তোর কাছে আসতে পারবো না।" এরকমভাবে কেউ একজন বলছে, "তুই যাস না, আমাদের কথাটা শোন।" এরকমভাবে একটা স্বপ্ন। এটা কিন্তু মানে আমি দেখছি না, এটা একটা স্বপ্ন দেখছি। তো আমি ভাবছি কি বয়স্ক মতো, "না মা, তুই এখানে যাস না, পুজো দিস না। আমি তাহলে তোর কাছে আসতে পারবো না।" এরকম একজন বলছে। তো আমি তখন সকালবেলা উঠে শনিবার ছিল। তারপরে শনিবার দিনকে মা বলছে, না শনিবার না, মঙ্গলবার ছিল। তো মা বলছে, "চল মঙ্গলবারও তো যাওয়া যায়, আজকে যাব। আজকে আমি অফিসে বলে রেখেছি, আজ একটু তাড়াতাড়ি বেরোবো, তোকে নিয়ে যাব।" আমার মানে কি হলো, আমি তখন বললাম কি, "না, আমি যাব না।" আমি তখন বললাম, "না, আমি যাব না। আমার আমার দরকার নেই। আমি ঠিক হয়ে গেছি।" তখন তখন আমি ভাবলাম
যে না আমি যাব না, এরকম একটা ভাবছি। তো মা বলছে ঠিক আছে, তাহলে মনে হয় ঠিক হয়ে গেছে, তাহলে আর যেতে হবে না। তখন দিদি বলছে কি যা যা না, যখন মা বলছে তো যা। তখন আমি বলছি না আমি যাব না, আমি ঠিক হয়ে গেছি, আমার আর দরকার নেই। মানে তোমার কি মাথার মধ্যে আগের দিন রাত্রে ওই স্বপ্নটা হ্যাঁ, ঘুরছে তখন? মানে কি আমার একটা আমি হয়ে গেছি, হুম, আমার হুম। আর ভালো লাগছে না যে আমি যাব বা ওখানে। আমি হুম, কিন্তু নিজেই বলেছিলাম যে আমাকে একটু নিয়ে চলো। আচ্ছা। তো মা বলছে ঠিক আছে, যখন তুই যাবি না আমি আর তোকে ফোর্স করবো না, তুই ঠিক হয়ে গেছিস তো? তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি ঠিক হয়ে গেছি। তো মা মার মতো চলে গেলেন, এবার দিদিও চলে গেল। তো আমি দুপুরবেলা ভাবছি বসে বসে যে আমার সাথে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, এবং আমাকে কেউ চাইছে যে আমি সেটা বার করি, মানে কিছু একটা রহস্য এই বাড়িতেই আছে। এটা তুমি ফিল ফিল করছিলে? করছি যে কিছু একটা হয়েছে এই বাড়িতে, এবং সেই রহস্যটা আমাকে কেউ বলছে যে এটা আমাকে বাঁচাতে বা কিছু একটা ব্যাপার হয়েছে এখানে। তো আমি চুপচাপ বসে বসে ভাবছি। তো এরকম তখন কটা বাজে ধরো, সন্ধে হয়ে গেছে, ওই 7টা এরকম বাজে, 7টা। তো 7টা বাজে, আমাদের সবাই আসতে হচ্ছে ধরো 9টা, এরকম 9টা বেজে যেত। মা আমার দিদি হচ্ছে কলেজ থেকে একদম পড়তে চলে যেত, পড়ে তারপর বাড়ি আসতো। তো 9টা সাড়ে 9টা বাজতো সবার আসতে, বাড়িতে আর ঢুকতে। তো মায়ের সাথে 7টাও চলে আসতো মা। তো 9টা তখন বাজে 7টা। 7টার সময় তো আমি দেখছি যে ওই যে আরেকজন সে একজন আসলো না, সেদিনও তিনি এসছেন। এসে আমাদের যে দরজাটা, এবার বাইরে একটা কল ছিল। 7টার সময় যেরকম মানুষের জল আসে, তো আমি জল এসছে, আমি বালতিটা একটু ভরছি, 2টো বালতি খালি ছিল, তো সেটা আমি ভরছি। তো উনি এসে আমার দিকে তাকিয়ে আছে, 7টা তখন বাজে। তখন আমি বললাম কি যে ঠিক আছে, আমি ওপরে যাবেন তো, আমি ডেকে দিচ্ছি। তো সেরকমই ওনার বেশ, যেরকম উনি আগের দিন ছিল, কঙ্কালের মালা পরা আর যেরকম কালো একটা বসন পরা এরকম। তো বলছে না মা, আমি তোমার কাছে এসেছি আজকে। তো আমি বললাম আমার কাছে? তখন বলছে হ্যাঁ, একটু ঘরে ঢুকতে দেবে না? তখন আমি বললাম হ্যাঁ আসুন না, ভেতরে আসুন, কেউ যদি এরকমভাবে বলে তো তুমি কি বলবে যে হ্যাঁ আসুন, ভেতরে আসুন। তো ভেতরে এসছে। তো মা বলেছিল যে তুই এসব লোকের সাথে কথা বলবি না, কিন্তু একটা মানুষ যদি ভেতরে আসতে চায় আমি কি বলবো। তো এটা বয়স্ক মানুষ, অনেকটাই বয়স হবে। তো উনি এসছেন, উনি এসে বলছে কি মা আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দেবে? তো জল চেয়েছে, আমি তখন জল দিয়েছি, কাঁচে গ্লাসে করে জল দিয়েছি। তো জলটার দিকে তাকাচ্ছে এবং আমার দিকে তাকাচ্ছে, তাকিয়ে বলছে কি তুমি না খুব মিষ্টি, আমাকে বলছে। তো তখন মোটামুটি আমাকে, মানে তখন তো অল্প বয়স ছিল, তখন ভালোও লাগতো। এবার আমি বলছি হ্যাঁ থ্যাংক ইউ, এরকম বলেছি আমি। তো বলছে হ্যাঁ তুমি না খুব মিষ্টি, আবার বললো। তখন আমি বলছি নিন আপনি জলটা খান। তখন বলছে যে জলটা অর্ধেকটা খেয়েছে, মানে জলের দিকে তাকিয়ে কিছু একটা মানে বললো, আমার মনে হলো। এবার আমি সেটা শিওর না, কিন্তু কিছু একটা হয়তো মানে বিড়বিড় করে বললে মনে হয় না। তো উনি কি এটা বললেন, বলার পরে উনি অর্ধেকটা জল খেয়েছে। খাবার পরে বলছে তুমি অর্ধেকটা খাও। এবার অন্য মানুষ হলে কী হবে, যে খাবো কেন আমি, এরকম তো মানুষের জিজ্ঞেস করে বা কিছু, মানে উনি আমার দিকে তাকিয়ে এরকমভাবে বললেন যে তুমি জলটা খাও, আদেশ করলেন। ঠিক আছে, তো আমি না কেমন একটা হয়ে গেল সেই মুহূর্তে, যে ওনার চোখের দিকে তাকিয়ে না আমার কেমন একটা হলো। আমি না জলটা নিয়ে ডকডক করে খেয়ে নিয়েছি, পুরো খেয়ে নিয়েছি। খাওয়ার পরে বলছে মা ঠিক আছে আমি তাহলে আসছি। আমি তখন বললাম হ্যাঁ, মানে একটা পুতুলের মতো যেরকম হয় না, একটা মানুষকে যেরকম পুতুলকে যেরকম বলে যে যা করতে হয় যেরকম পুতুল সেরকম করে, সেরকম আমি বললাম হ্যাঁ এরকম একটা বলেছি। তো উনি বেরিয়ে গেলেন। তো তারপরে আমি একদম ন্যাচারাল ঠিকঠাক হয়ে গেছি। তো তারপর উনি ওপরে চলে গেছে।
তো উপরে চলে যাওয়ার পর 10টা 10:30 এরকম বাজে। তো ওনার হাতে কিন্তু একটা বড় মতো পুঁটলি ছিল, সেটা আমি মানে তখন বললাম না, এখন বলছি। এবার হাতে একটা পুঁটলি ছিল, ওটা নিয়ে উনি ওপরে চলে গেলেন। আচ্ছা। যাওয়ার পরে 10টা এরকম 10:30 বাজে উনি তখন নিচে নেমে আসলেন, নেমে এসে উনি চলে গেলেন। তো সকালবেলা হয়েছে, দিদি আমাকে মানে ডাকছে। এবার কোনো দিন দিদি ডাকে না আমাকে, আমি তাড়াতাড়ি উঠি। সেদিনকে আমার 8টা 8:30 বেজে গেছে উঠতে। আমি এমনিতে 6টার সময় উঠি, 5:30 6টা এখনও তাই। তো আমার সেদিনকে এত মানে খুব ঘুমিয়ে পড়েছি আমি, 8টা 8:30 বেজে গেছে। তো দিদি বলছে কি ওঠ, তাড়াতাড়ি ওর একটা জিনিস দেখবি আয়। তখন আমি বলছি কি? তখন বলছে আরে বলিস না, জানিস ওখানে ওই যে তুই বাইরে যে 3টে ঢিপি দেখেছিলি, 4টে ঢিপি, ওটা আর একটা হয়েছে, আমি গিয়ে দেখে এসেছি, তুই তাড়াতাড়ি আয়। তখন আমি যে মানুষটা মানে সবসময় ওইটা নিয়ে ইন্টারেস্ট ছিল, সব কিছু মানে আমি করতাম, তো আমার কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা ঠিক আছে, হতেই পারে, তোর অত জানার কি আছে, আমি বলেছি দিদিকে, তোর অত জানার কি আছে, তুই জানা, তুই নিজের কাজ কর না। তখন দিদি বলছে সে কী কথা, তুই এটা নিয়ে এত ইন্টারেস্ট কৌতূহল ছিল তোর, তুই সবসময় আমাকে বলতিস, মাকে বলতিস, তোর এখন কোনো ইন্টারেস্ট লাগছে না? তখন আমি বলছি না, আমার কোনো ইন্টারেস্ট নেই, উনি ওখানে যা পারে হোক, তুই কিছু বলবি না, যা নিজের কাজে যা। তো এমনভাবে বললাম, মানে কথাটা খুব রুডভাবে বলেছি। তো দিদি বলছে বাবা তুই এরভাবে তো কোনোদিন আমার সাথে কথা বলিস না, তুই এরভাবে কথা বলছিস না, আমি কী করেছি? মানে যেরকম আর কি মনে মনে ঝগড়া লেগে গেছে। তো মা এসে বলছে কি হ্যাঁ তোরা এখন ঝগড়া করছিস কেন, কী হয়েছে? তো দিদি বলছে কি দেখো ওখানে একটা এরকম হয়েছে, আমি ওকে বলেছি, ও আমার সাথে এরকম করছে। তো দিদি বলছে যে ঠিক আছে, আমি আর কিছু বলবো না, তোর সাথে কথাই বলবো না। তখন আমি আবার বলেছি যে ঠিক আছে বলিস না, আমার কি কথা বলার লোক কম আছে, এরকম বলেছি। তো দিদি বলছে ঠিক আছে চল, বলে ও চলে গেছে। তখন মা বলছে হ্যাঁ ঠিকই তো, তুই এত এটা নিয়ে কৌতূহল ছিলি, তোর কি হলো? আর ওখানে বা এরকম পাঁচটা হলো কি করে, চাই দেখে আসি তো, এরকম তো হওয়ার কথা না। সত্যি তাই, মানে কি বলতো, ছোট বড় এরকম মানে সাজানোর মতো আর কি, এখন ঢিপি করা 5টা। আচ্ছা, কতদিন হয়েছিল তোমাদের ওখানে থাকা? আমাদের হয়েছে ধরো 3 সপ্তাহ হয়ে গেছে। মানে 1 মাস কমপ্লিট হয়নি? 1 মাস কমপ্লিট হয়নি। ওকে। 3 সপ্তাহের মধ্যে দুজন এরকম হয়েছে, আর আগে তো 3টে ছিল তোমাকে বলেইছি। তো এবার মা বলছে কি যে এবার তো আমি বলবো, জিজ্ঞেস করবো যে এই জিনিসটা কেন হচ্ছে, হ্যাঁ, তো আমরা কিছু জানতে পারছি না, এরকমভাবে একটা ঢিপি বেড়ে যাচ্ছে। তো আমি বলছি উনি যখন বলছে আমাকে যে মনে হচ্ছে দেখ কিছু একটা ব্যাপার আছে জানিস, দুটো মানুষ দেখ, দুটো মানুষও মানে নিরুদ্দেশ হয়ে গেল, আর এখানে দুটো ঢিপিও বেড়ে গেল, উনি আমাকে বলছে। তখন আমি বললাম তোমার কোনো দরকার নেই তো কোথায় কি হচ্ছে, তুমি নিজের কাজে যাও, তোমার কাজ নেই আজকে? তো মা বলছে হ্যাঁ কাজ তো আমার আছেই। তো তখন আমি বললাম কি আর কোনো বিষয় নাক গলাবে না, যা পারে হোক, এরকম বলেছি আমি। তো ওরা সব বেরিয়ে গেল। তারপরে আমি স্নানে গেছি। স্নানে যাওয়ার পর আমাদের একটা চৌবাচ্চা মতো ছিল ওখানে। আর প্রতিদিন আমি চৌবাচ্চা চান করতাম। এবার ওখানে চৌবাচ্চা চান করতাম। সেদিনকে কি হয়েছে, সেদিনকে আমার মনে হলো কি মানে আমি জলটা নিতে গেছি, নিচে জলটা আছে, তো আমি মগে করে জলটা নিতে গেছি, কেউ যেন একটা ধাক্কা দিয়ে না, মানে মুখটা যেরকম জলের মধ্যে চুবিয়ে কেউ মারার চেষ্টা করে, অনেকগুলো মানুষ মনে হলো আমার এরকমভাবে, মানে নিঃশ্বাস নিতে পারছি না, জলের মধ্যে আমি এরকম হয়ে গেছি। তো দিদি একটা জিনিস ভুলে গেছিলো। এবার উনি আবার বাড়ি এসছে, ও আবার বাড়ি এসে দেখছে ওরকম, আমাকে ডেকে দেখছে কেউ নেই, তখন বাথরুমে গিয়ে দেখছে যে আমার ওরকম অবস্থা, আমাকে যেভাবে হোক ও তুলে আমাকে শুয়েছে খাটে,
তো আমাকে এটা বললো যে তোর কি হয়েছিল যে এরকমভাবে তুই চুবে মানে জলের মধ্যে এরকমভাবে চুবেছিলি, বাঁচাও বাঁচাও করছিলি। আমি তখন বললাম তাই, আমি তো জানি না, মানে আমি জানিই না জিনিসটা। তখন ও বলছে হ্যাঁ আমি ভাগ্যিস একটা বই না কি খাতা আমি ভুলে গেছি আনতে এসেছি, দেখি তোর এই অবস্থা, না তো তুই তো মারাই যেতিস। তো সেদিনকে পর থেকে মানে আমার কেউ যেন আমাকে মারতে আসে, গলা টিপতে আসে, এরকম একটা জিনিস Feel ফিল করতাম। কারণ কি তো আমি তো আর কিছু ব্যাপারে ওদের ব্যাপারে নাক গলাচ্ছি না, ওরা যা পাচ্ছে মানে করছে। উনি আসছেন, ওপরে উঠে যাচ্ছে, তারপর মন্ত্র পড়ছে, যজ্ঞ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু আমি কোনো ব্যাপারে নেই। তারপর থেকে আমি জিনিসটা দেখতাম কি যে আমাকে কেউ যেন গলা টিপতে, মানে ফিল করতাম গলা টিপতে আসছে। তো আমি শুয়ে আছি, মনে হচ্ছে আমি খাট থেকে পড়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার এরকম হচ্ছে আমার সাথে। তো আবার কেউ কানের কাছে এসে বলছে যে আমাদের হেল্প করলি না তো, আমাদের সাহায্য করলি না, তোকেও মেরে ফেলবো, এরকম একটা। তো একদিনকে আমি রাস্তাতেই যাচ্ছি, আমাকে মা বললেন যে অনেক কিছু জিনিস কিনতে হবে, তো তুই একটু কিনে আনবি, আমাদের তো দেরি হয়ে যায়। তো মা বলল, আমি বললাম ঠিক আছে, আমাকে দিয়ে যাবে, লিস্টটা দিয়ে যাবে, আমি গিয়ে কিনে আনবো। তো অনেক কিছু দিয়েছে। এবার আমি যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, মানে কি হলো আমি না মানে দেখতে পাচ্ছি কিন্তু যে বাস আসছে, আমি ওই সামনে দিয়েই ক্রস করছি, আটটু হলে কিন্তু আমি একদম স্পট হয়ে যেত। তো রাস্তার লোক বলছে কি ব্যাপার, এরকম আপনি রাস্তাতে এইভাবে চলছেন কেন? তো আমার সেদিকে কোনো মানে কি হয়েছে আমি বুঝতে পারছি না, ঠিক আছে। তো রাস্তার লোক এসে আমাকে ধরে নিয়ে আমাকে বাড়িতে দিয়ে গেছে। তো একটা কাকিমা, মানে চেনাশোনা হয় না রাস্তাতে যেতে যেতে, তো একটা কাকিমা আমার মাকে বললেন যে দেখো আজকে তো তোমার ছোটো মেয়ে তো মারাই যাচ্ছিলো, এই ব্যাপার হয়েছে। তো উনি বলল কি যে সে কি, হ্যাঁ বলছে হ্যাঁ মানে রাস্তা দিয়ে বাস আসছে আর ও পার হচ্ছে, ও কিন্তু দেখছে বাসটা, ও তাও পার হচ্ছে, আমরা ভাগ্যিস ছিলাম। তখন মা বলছে কী রে, তুই কি পাগল হয়ে গেছিস, তুই ওইভাবে রাস্তা পার হচ্ছিলি? তখন আমি বললাম কি যে তাই, এরকম। এবার খাওয়া দাওয়া আমার অনেক কমে গেছিলো, খেতেও ইচ্ছা করতো না, চোখের তলা কালি পড়ে গেছে, মানে খুবই খারাপ অবস্থা আমার। তো মা বলছে আমি তোকে নিয়ে যাব, তোর কিছু একটা হয়েছে। তো এরকম হচ্ছে। তো ওই যে মেয়েটার কথা বললাম, ওই মেয়েটাকে কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি। তো ওনার নাম্বারটা মানে যে কাজ করতো তার নাম্বারটা পাওয়া গেছে, সেই নাম্বারটা ফোন করেছে মা, ফোন করে বলছে কী হলো, তোমার মেয়ে কি পাওয়া গেছে? তখন বলছে না গো, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, কী যে হবে না আমি না বুঝতে পারি না, কোথায় গেল ও। তো এরকম হয়েছে। তখন কোথাও কি 16-17 বছর বয়স, অনেকে বললো কি হয়তো পালিয়ে টালিয়ে গেছে, এরকমও হতে পারে, কারোর সাথে কোনো প্রেমের সম্পর্ক ছিল, কেউ পালিয়ে গেছে। তো বলছে সেটাও তো জানতে পারবো, বা এরকম তো আমার মেয়ে নয়, পড়াশোনাও খুব ভালো ছিল, আর এই জিনিসটা দেখবে বন্ধুবান্ধবও তাও জানে যে কিছু হলে সেই বন্ধুবান্ধবের কাছ থেকেও কিছু পাওয়া যায়নি যে এরকম কোনো রিলেশনের মধ্যে সে ছিল। তো ওর মা বলছে যে পাওয়াই গেল না, আমরা কোথায় যাব, কত তো আর দৌড়াবো, আমরা তো গরিব মানুষ, আমরা খেটে খাই, আমরা আর কোথায় যাব, আমার একটা মাত্র ছেলে, এই নিয়ে আমাকে বাঁচতে হবে, এরকম বলছে। তো মারও খারাপ লাগলো শুনে। তো এবার ওপরে যে ছিল তাকে মা একদিনকে এরকম গল্প করছে, মানে পরের দিনকে বলছে জানেন এরকম এরকম ব্যাপার, বলছে হ্যাঁ কারোর সর্বনাশ হয় কারোর ভালো হয়, উনি এই কথাটা বললো। তো মা বলছে মানে কথাটা যেন কেমন শোনালো, কথাটা বলছে কারোর সর্বনাশ কারোর ভালো হলো। তো বলছে কার ভালো হলো? বলছে না যদি কেউ নিয়ে থাকে বা কিছু করে থাকে তার তো ভালো হয়েছে, এটাই বললাম আর কি। তখন মা বলছে হ্যাঁ কিন্তু সে তো অন্য কিছুও হতে পারে, ধরো মারা গেছে বা কোনো কিছু হতেই পারে। তখন বলছে সে তো জানি না, আমি জাস্ট এমনি বললাম, তুমি বললে তো তাই। মানে একটা মানুষ যে নিখোঁজ হয়ে গেছে,
তো সেখানে কেউ যদি জানতে পারে একটা কেরম একটা হয়, হ্যাঁ, মুখে সেরকম কিন্তু কোনো এক্সপ্রেশন ছিল না। ওনার বেশ ভালোই লাগলো কথাটা শুনে, এরকম মনে হলো, আমারও তাই মনে হলো যে বাবা ওনার তো বেশ ভালোই লাগছে যে একজন মানুষ হারিয়ে গেছে। তখন মা বলছে হ্যাঁ উনি একটু অন্যরকম টাইপের। এবার আমি ওনার চুলটা ফলো করলাম, চুলটা কিন্তু অনেকটা বেড়েছে। ওরা আচ্ছা। 3 সপ্তাহ তো আমরা ছিলাম, ওনার কাঁধের কাছে চুলটা ছিল, হ্যাঁ এতটা মতো ধরো চুলটা ছিল কাঁধের কাছে, ওনার অনেকটা চুল বেড়ে গেছে, কোমর অবধি বেড়ে গেছে। তখন আমি ভাবছি, আমি মাকে বলছি মা যে এতটা চুল কারোর গ্রোথ হয় এত তাড়াতাড়ি? তখন মা বলছে হ্যাঁ অনেকের চুলের গ্রোথ তো অনেক থাকতে পারে, তো সেই জন্য হতে পারে। তো আমি বলছি যে দেখো যতই হোক 3 সপ্তাহের মধ্যে এতটা বেড়ে গেল, আর আরও এত সুন্দর লাগছে, বেশ ফর্সাও লাগছে আগের থেকে। তখন উনি বলছে কি যে না আসলে ও তো বাইরে অতটা বেরোয় না, আমাদের মতো তো অত কাজবাজও করে না, উনি বেরোয় কখন, আমি তো কোনোদিন দেখিনি ওনাকে বেরোতে। আর বাজার টাজার সব ওই ব্যাগ ফেলে দেয় আর বাজার টাজার সব ওপরে তুলে নেয়, এরকম হয় না, সেরকমই করে উনি। তো সবজিওয়ালা আসে, সবজি দিয়ে যায়, মাছ দিয়ে যায়, সব ইয়ে করা আছে, উনি তুলে নেয় ওপরে। উনি কোনোদিন সেরকমভাবে বেরোয়নি আজ পর্যন্ত, মানে 3 সপ্তাহের মধ্যে। তো সেই জন্যেই দেখ না ওরকম লাগে। তখন আমি বললাম কি মা আমি একটা জিনিস দেখেছি, ওনার যখনই যজ্ঞগুলো হয় তারপরে কিন্তু ওনার জিনিসটা আরও সুন্দর লাগে ওনাকে। তখন মা বলছে হ্যাঁ একটা এনার্জি তো কাজ করে, একটা যজ্ঞ টোগ্য হলে দেখবি একটা ভালো এনার্জি কাজ করে, সেই ক্ষেত্রে হতে পারে। আর সবসময় আধ্যাত্মিকের মধ্যে থাকলেও মানুষের মধ্যে একটা আলাদা চেঞ্জ হয়, এটা আমি শুনেছি যে ভালো আধ্যাত্মিকের মধ্যে থাকলে মানুষের একটা আলাদা গ্লো ফিরে পাওয়া যায়। তখন আমি বলছি যে ঠিক আছে, আমার একটা বান্ধবী মাও তো সেও তো আধ্যাত্মিক লাইনেই আছে, তো তো কই ওনার তো ওরকম লাগে না, হ্যাঁ তো ওনাকে এত সুন্দর লাগে কেন? উনি তো সারাদিন সবসময়তেই ঠাকুরের মধ্যেই থাকেন, এদিকেও হরিদ্বার অনেক জায়গায় গেছেন, মানুষের ভালো কামনা করেন, হ্যাঁ অনেক কিছু ওনার কাছ থেকে শিখতেও পারি আমরা। তো ওনাকে তো এত সুন্দর লাগে না, তো ওনাকে কেন এত ভালো লাগে? তখন মা বলছে বাদ দে, অনেক কিছু ব্যাপার থাকে, তুই তোর মাথায় এসব ঢুকবে না, তুই এখন যেটা নিয়ে ভাবছিস সেটা নিয়ে ভাব, আর তো কিছুদিন বাকি আছে রেজাল্টের। তো আমি বললাম হ্যাঁ সে তো ঠিকই, ওটা নিয়ে এখন ভাবতে হবে। তারপরে এরকম গেল। তো একদিনকে শুনছি আমার মা দৌড়ে আসছে রাত্রিবেলা, তখন কটা বাজে 7:30। আমি তখন মাকে বললাম মা তুমি তো ফোন করে বললে তোমার আজকে 9টা হবে আসতে, তুমি আর তাড়াতাড়ি চলে আসলে। তো মা বলছে আর বলিস না, আমি খবর পেলাম যে যে কাজ করতো আমাদের বাড়িতে কিছুদিনের জন্য, তার ছেলেটাও হারিয়ে গেছে, তার তো পাগলের মতো অবস্থা। হ্যাঁ আমি তো ওটা শুনেই বেরিয়ে আসলাম যে তো আবার কি হয়েছে, আমার ফোনটা ফোন করছে, ফোনটা সুইচ অফ, এমনি সুইচ অফ হয়ে গেছিলো আর কি, চার্জ ছিল না বা কিছু। আমি ওই সুইচ অফ দেখে আমি আরোই পাগলের মতো দৌড়ে চলে এসেছি যে তুই একা আছিস। তখন আমি বললাম যে হ্যাঁ আমি তো ঠিক আছি, আসলে চার্জ দিতে ভুলে গেছিলাম, এই জন্য এরকম সুইচ অফ দেখাচ্ছে। তখন আমি বললাম যে তাই এরকম অবস্থা, বাচ্চাটা পাওয়া যাচ্ছে না? ওর বয়স হবে ধরো এই 4-5 বছর, ছোট্ট বাচ্চাটা। বলছে হ্যাঁ ওর মা তো পুরো পাগলের মতো হয়ে গেছে, সেই ওকে রাখা যাচ্ছে না। তো ওর বর বলছে যে কী হলো, আমাদের সুখে যতই হোক, গরিব হোক যাই হোক, কিন্তু একটা সুখের পরিবার ছিল, সেটা এরকম কেন হলো এই জিনিসটা। সেদিনকে রাত্রিবেলা যেদিনকে ঘটনাটা এরকম ঘটছে, সেদিনকে 10:30টার সময় ওই লোকটা এসছে, ওই যে কালো বসন পরা উনি এসছেন, এবং তার সাথে আর একজন এসছে, সেও ওরকমই বসন পরা। এবার হাতে একটা ছোট্ট পুঁটলি, বেশি বড় না আর বেশি ছোটও না, এসছে। আসার পরে ওদের দরজায় ওপরের দরজায়, ঠিক আছে, আসার পরে উনি তাড়াতাড়ি করে এসে দরজাটা খুলে উনি তাড়াতাড়ি করে ওপরে চলে গেল,
উনি কারোর দিকে তাকায়নি, ওপরে চলে গেছে। গিয়ে তো অনেক রকম যজ্ঞ হচ্ছে। মা বলছে যে আজকে দেখো মানে তাকালোও না, দাঁড়ালো না, ওপরে চলে গেল। হ্যাঁ, কিছু তো একটা ব্যাপার হয় ওপরে, চলো আমি গিয়ে আজকে দেখব। তখন আমার বাবা বলছে কি, না না পাগল নাকি, ওপরে কি হচ্ছে তোমার দেখার কি দরকার, কারণ কি ভাববে ওপরে গেলে বা কিছু। তখন মা বলছে না না আমি যাব, ওপরে গিয়ে দেখবো যে কি হয়। প্রতিদিন রাত্রিবেলা কিসের পুজো এরকম, আর এরকম মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। তো আমি বলছি মা আমিও যাব। হ্যাঁ, তারপর হঠাৎ করে আমি বললাম আমিও যাব। তারপর কিছুক্ষণ পর বললাম কি, না না আমি যাবো না, তোমারও যাওয়ার দরকার নেই, আমি বললাম। তখন বলছে না না আমি যাব, মা বলছে। এবার মা সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে, আমি মাকে এমন জোরে ধরেছি, মনে হয় কি আরও আরও মানে 3-4 জন এরকম মানে ধরেছে, এরকম একটা মনে হচ্ছে মায়ের। এক হাত দিয়ে ধরেছি কিন্তু তুমি যাবে না ওপরে। হ্যাঁ, তখন বাবা বলছে কি হয়েছে, ঠিক আছে যাক, তুই এরকম করছিস কেন। আর নোকটা না মানে আমার হাতের নোকটা পুরো মার হাতে একদম গেঁথে গেছে। মা বলছে ছাড়, আমার লাগছে। হ্যাঁ, তুই এরকম করছিস কেন। সে চেপে ধরেছি, আমার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। বলছে না, আমি বলছি না তুমি যাবে না, কিছুতেই যাবে না। ধাক্কা দিয়ে মাকে ফেলে দিয়েছি। তো মা বলছে বাবা তুই তো আমার সাথে এরকম কোনোদিন ব্যবহার করিস না, তো আজকে কি হলো যে তুই আমার সাথে এরকম করছিস। হ্যাঁ, আর এত জোর ফেলেছে, মনে হচ্ছে কি আরও 3-4 জন আছে আমার সাথে, এরকমভাবে আমি এতটা জোর কি করে, একটা ধরো তখন বয়স কত হবে আমার, ওই 15-16, সেই বয়সে একটা মেয়ের কত জোর থাকতে পারে। তো এবার আমার দিদি, আমার মা, আমার বাবা সবাই আমাকে ধরছে, তাও আমাকে কেউ ছাড়াতে পারছে না, মানে আমি কিছুতেই মাকে যেতে দেবো না। তো মা বলছে পুরো হাত কেটে গেছে, ঠিক আছে, রক্ত পড়ছে মা বলছে তুই হাতটা ছাড় আমার। এবার হাতটা কোনোভাবে ছাড়ানো হয়েছে, বাবা একটা চড় মেরেছে আমাকে। আমি তখন ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে বসে পড়ে মানে আমি পুরো অজ্ঞান মতো হয়ে গেছি, সেন্সলেস হয়ে গেছে। তো মা উঠেছে, ওঠার পরে মা বলছে কি কিছু একটা ব্যাপার হচ্ছে গো, ও তো এরকম করে না কখনো, ও এরকম করছে কেন। তো তারপরে ধরো 1:30-2 এরকম মানে যজ্ঞটা হতো ধরো 10টা থেকে 1:30-2 এরকম অ্যারাউন্ড হতো, তারপর আর হতো না। তারপরে সেদিনকে মা লক্ষ্য করেছে, আমি তখন সেন্সলেস হয়ে গেছি। এবার ঘরে গিয়ে আমাকে শুয়ে দেওয়া হয়েছে। এবার মা লক্ষ্য করেছে ওরা দুজনে মিলে ওইখানে আমাদের যে পেছনের জায়গাটা ওখানে কিছু করছে। আচ্ছা। এবার মা অতটা সাহস হয়নি যে মা ওখানে গিয়ে দেখে যে কি হচ্ছে, মা অতটা সাহস পায়নি। তো মা সকালবেলা দিদিকে বলেছে যে জানিস তো কালকে আমি দেখেছি নিজের চোখে যে কিছু একটা হচ্ছে ওখানে। এবার তখন দিদি বলছে কি হ্যাঁ এটা তো আমিও লক্ষ্য করেছি, আর ওর সাথেও কিছু একটা হচ্ছে, তাহলে ও এরকম কেন করছে। এই বিষয়টা আমাদের জানা দরকার। তখন এবার ওটা আমাকে মা পরে বলেছে, তখন আমাকে কিছু জানায়নি। তো মা কী করেছে, মা একটা আমাদের যে কুলপুরোহিত আছে, একজন পুরোহিত ছিলেন, উনি এখন মারা গেছেন। তো ওনাকে উনি ডেকেছে, কথাবার্তা উনি ফোনে নাকি ওভার দ্য ফোনে সব কথা হয়েছে। তো উনি বলেছেন ঠিক আছে তুমি যে ভিকটিম আছে যার সাথে এরকম হচ্ছে তাকে নিয়ে আসো আমাদের যে জায়গাটা কালী মন্দির আছে একটা, ওখানে আমি থাকি, ওখানে নিয়ে আসো। তো এবার মা আমাকে বলছে যে মা বলেছে মানে উনি বলেছেন যে ভিকটিমকে কিন্তু একদম বলবে না যে তুমি আমার কাছে আসছো বা কিছু। আচ্ছা। তো মা বলছে চল আমরা একজনের বাড়িতে যাব, আমাকে বলেছেন। আমি বলছি কোথায়। তখন আমার একটা বন্ধু ছিল প্রিয়াঙ্কা বলে, তো বলছে যে ওর বাড়িতে যাব। এবার আমি ভেবেছি সত্যি, কারণ ওর মায়ের সাথে আমার মায়ের খুব ভালো একটা রিলেশন ছিল। তখন আমি বলছি হ্যাঁ মা চলো, অনেকদিন তো বেরোই না, চলো। তো এবার গেছি, তখন আমি আর মা গেছি। এবার রাস্তা দিয়ে যখন যাচ্ছি, আমি তো রাস্তাটা চিনি না, তখন আমি মাকে বলছি মা এটা তো ওই রাস্তা নয়, যে রাস্তাটা প্রিয়াঙ্কাদের বাড়িতে রাস্তা নয়। তখন মা বলছে না এটা চ না অন্য জায়গা, ওর মাসির বাড়ি, এরকম বলেছে। তো তারপর দেখছি একটা কালী মন্দির। এবার ওখানে
আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বলছি আমি কিছুতেই যাব না, আমি যাব না এখানে, আমাকে কেন মন্দিরে নিয়ে এসছো, আমি তো মন্দিরে যাব না, ওরা রাগ করবে, এরকম বলছি আমি। আচ্ছা। এরকম বলছি। মা আমাকে বলছে যে কেন, কি হয়েছে, তুই তো মন্দিরে, তুই তো এগুলো ভালোবাসিস, তো তাই সেখানে তুই এরকম কেন করছিস? হ্যাঁ, আমি তখন বলছি না, কিছুতেই আমি যাব না। এবার এমনিতে আমি একটু পূজা আচ্ছা পছন্দ করি, আমার ভালো লাগে। তো মা বলছে যে না, এই জিনিসটা তো ভালো না, তোকে যেতেই হবে। হুম। তো আমি বলছি আমি কিছুতেই যাব না, ওসব ভণ্ড, ওসব বাজে লোক, ওদের কাছে আমি যাব না। তো উনি বেরিয়ে এসছেন। হুম। বেরিয়ে আসার পরে বলছে, আমাকে দেখেছে, দেখার পরে বলছে ঠিক আছে, তুমি ওনাকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও বাড়িতে, আমি যাচ্ছি তোমাদের বাড়িতে। তো আমি বলছি আপনি কিছুতে আসবেন না আমাদের বাড়িতে, ওরা কিন্তু আপনাকে ছাড়বে না, এরকম আমি বলছি একা একা। তখন উনি বলছে যে তুমি যাও না, তুমি ওকে নিয়ে বাড়ি চলে যাও, আমি ঠিক যাব বিকেলবেলা। তো আমাকে নিয়ে চলে এসছে। তো মা ওনাকে নিয়ে আবার আমাদের বাড়িতে, মানে আমি তো ঘরে, আমাদের বাড়িতে নিয়ে এসছে। এবার যখন উনি ঢুকছেন, তখন উনি বলেছে আমার মাকে যে এটা তো পুরো পেতপুরি, মানে এখানে অনেক রকম পেতের বাস আছে, ঠিক আছে, অনেক রকম পেত আছে এখানে। তো এটা কিন্তু নিজের থেকে তারা আসেনি, তাদেরকে নিয়ে আসা হয়েছে। তারা যে এখানে আছে, ওরা কিন্তু জোর করে কেউ একজন ওদের এখানে রেখে দিয়েছে, ওরা এখানে থাকতে চায় না। তখন মা বলছে সত্যি এরকমও হয়? তখন উনি বলছে হ্যাঁ, এরকম হয়। আপনি কি বলে, আপনি তো এগুলো বিষয়ে জানেন না, আমি ঢুকি, আপনাকে আমি সব বলছি। তো উনি এসছেন, আসার পরে আমাদের সব ঘরগুলো দেখলো, ঘরগুলো দেখার পরে তারপরে বলছে ওপরে কে আছে, ওপর থেকে এই জিনিসটা হচ্ছে। তো মা বলছে ওপরে তো একজন আছেন, একজনই থাকেন। তো আসার পরে যখন ওনাকে আমি দেখেছি, আমি না পাগলের মধ্যে দৌড়ে গেছি। দৌড়ে গিয়ে বলছি উনি এসছেন কেন, ও এখানে এসছে কেন, ওকে বের করো, মানে ও করে সম্বোধন করছি। তো আমি কোনোদিন ওইভাবে সম্বোধন করি না কাউকে। তো মা বলছে কি কি তোর এরকমভাবে অভদ্রের মতো কথা বলছিস কেন, তুই তো কারোর সাথে এরকমভাবে কথা বলিস না। মানে আমি ধরো রাস্তাতে যদি কোনো মানে বয়স্ক লোক যায়, মার পরিচিত কারোই পরিচিত হোক, আমি ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্রণাম করবো, এরকম একটা ব্যাপার আছে আমার। তো মা বলছে যে তুই সেখানে ওরকম রাস্তার মধ্যে প্রণাম করিস, যে মেয়ে সে, তুই ওনাকে ও বলে সম্বোধন করছিস, একটা বয়োজ্যেষ্ঠ লোক এবং একজন পুরোহিত। তো আমি বলছি যে সে যাই হোক, ওকে এখান থেকে বের করো, না হলে কিন্তু ওরা ছাড়বে না। হ্যাঁ, তখন বলছে ওরা কারা, কে? তখন উনি বলছে কি এটা তো ও বলছে না, যে ওর ভেতরে আছে কাজ করছে সে, তারা বলছে, আপনি চুপ করুন, ও এক্ষুনি ঠিক হয়ে যাবে। তো উনি তো একটা পুটলির মতো নিয়ে এসেছিলেন হাতে করে, তো ওখান থেকে কি জল বা গঙ্গা জল যাই হোক উনি আমার ওপর দিলেন। ওটা স্প্রেড করার পরেই আমি একদম মানে মোটামুটি ঠিক হলাম। ঠিক হওয়ার পরে আমি মাকে বলছি যে মা, উনি এসছেন, দাঁড়িয়েছেন কেন, মানে আমার পুরো কথাটা চেঞ্জ হয়ে গেছে। তো উনি এখানে দাঁড়িয়েছেন কেন, ওনাকে ভেতরে নিয়ে আসো। হ্যাঁ, উনি তো সেই পণ্ডিত না, আমি যার সাথে মানে আগে আমার সাথে কথা হয়েছিল। তখন উনি মার দিকে তাকাচ্ছে, হাসছে হালকা করে। মা কেঁদে ফেলেছে। মা বলছে কী হচ্ছে, আপনি একটু বলুন। তখন উনি বলছে যে কিছু তো হয়েছে, সেটা তোমাকে আমি সব বলছি, চলো ভেতরে চলো। তো আমরা ভেতরে গেছি। ভেতরে যাওয়ার পরে তো উনি বলছে কি যে এখানে তো মানুষ তো কজন আছে, 5 জন। তো উনি বলছে এখানে আরও কিছু জন আছে, মানে মানুষ ধরো আরও কিছু এন্টিটি আছে এখানে, ঠিক আছে। তখন মা বলছে মানে এরকম কে আছে? তখন বলছে পেছনটায় চলো তো। উনি কিন্তু বুঝতে পারছে ব্যাপারটা, উনি মন্ত্র পড়তে পড়তে ভেতরে ঢুকলেন। ঢোকার পরে জিনিসটা উনি বুঝতে পারছেন যে কিছু একটা আছে। তো উনি একদম ভেতরের দিকে, একদম পেছনের দিকে চলে গেলেন, গিয়ে বলছে এরাও তো আছে, যে 5টা ধরলাম, 5টা। তো এবার 5টা এরকম টিপি দেখিয়ে বলছেন কি এরাও তো আছে।
তখন মা বলছে এরা মানে কারা আছে ভিতরে? তখন বলছে কি যে তুমি এটা ঘোরার ব্যবস্থা করো, এর ভেতরেই সব কিছু রহস্য আছে, আর উপরে যিনি আছেন সেই তো এই জিনিসগুলো করছে, উপরে আমাকে যেতে হবে। তো সেদিনকে এবার উনি উপরে উঠবেন, এবার মা বলছে কি উনি কি ও কি দরজা খুলবে? ও দরজা বন্ধ করে বসে থাকে, কি করে জানি না। তো তারপরে উনি ওপরের দিকে উঠছে, ওঠার পরে উনি ভেতর থেকেই বলছে যে আপনি এখান থেকে বেরিয়ে যান, এখানে কি করতে এসছেন? আপনার কি কোনো কাজ আছে এখানে? এবং উনি কিন্তু বুঝতে পেরেছে, মানে আমাদের যে ল্যান্ডলর্ড সে কিন্তু বুঝতে পেরেছে কেউ আসছে। তো উনি বলছে কি যে আমি তো আসবই, আমার তো এখানে আসারই কথা, তো তুমি বেরোও, নয়তো আমি ঢুকবো, এরকম বলছে। তো উনি ওপরে ঢুকেছে, ঢোকার পরে দেখছে যে উনি যেখানে বসা উনি সেখানে বসে আছেন, ওরকম একটা ভয়ঙ্কর মূর্তি উনি পাশে বসে বসে পুজো করছে। তো বলছে কি যে আপনি কেন এখানে এসছেন, কে নিয়ে এসছে? তারও কিন্তু ভালো হবে না, এরকম একটা ভয়ঙ্কর একটা ইয়ে করে উনি চিৎকার করছে। তোমরা কি সাথেই ছিলে ওনার? হ্যাঁ, আমার সাথেই ছিলাম। তখন উনি আবার বলছে কি এই মেয়েটা হচ্ছে কালপিট, আমাকে বলছে এর জন্য সব কিছু হলো। হ্যাঁ, তখন আমি বলছি আমি কি করেছি? আমি তো কিছু করিনি। তখন মা বলছে যে ও কি করেছে? ও তো কিছু করেনি। তখন বলছে হ্যাঁ, ওর জন্যই তো এগুলো হচ্ছে। হ্যাঁ, তখন যে পুরোহিত সে বলছে কি ওর জন্য হচ্ছে না তোমার জন্য হচ্ছে। তো বলছে তোমার তো বয়স বাড়ছে না দেখছি, তোমাকে আগে যখন দেখেছিল সেরকমই একই আছো, আরও মনে হয় সুন্দর হয়ে গেছো, কিসের জন্য, কিভাবে? তখন উনি বলছে আমি সেটা কৈফিয়ত আপনাকে দেবো কেন? বলছে সব কৈফিয়ত আছে নিচে, চলো তোমার সাথে, মানে সবাই মিলে চলো। এবার নিচে নেমেছি আমরা। নামার পরে তো একজনকে পাশে সবাই এরকম কথাবার্তা হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, তো আশেপাশের লোক একটু জড়ো মতো হয়েছে। তো একটা ছেলেকে উনি বলছে কি তুমি একটা কাজ করো, কোনো কিছু যদি থাকে কোদাল বা কিছু, একটা ঢিপি খোঁড়ো, একটা ঢিপি খুললেই তোমরা বুঝতে পারবে। তো উনি তো কিছুতেই দেবে না, উনি চিৎকার চেঁচামেচি করছে, বলছে হ্যাঁ আপনার কোনো কিছু সার্চ ওয়ারেন্টি আছে নাকি, কোনো কিছু আছে নাকি, কেন আমি আমাদের বাড়িতে করতে দেবো, আমি থানায় জানাবো, এই অনেক কিছু বলছে উনি। তো এবার সবাই একটু ভয়ই পাচ্ছে। এবার উনি বেশ একটু গণ্যমান্য ব্যক্তি, মানে পয়সাওয়ালা মানুষ ছিলেন, ওনার মা বাবাও তাই। তো তখন বলছে কি যে না আমরা পারবো না, বা কিছু যদি হয়। তখন পুরোহিত মশাই বলছে কি তুমি খোঁড়ো না, আমি যা বলার আমি বলবো, থানায় যদি কিছু করেন উনি সেটাতে আমি বলবো, তোমাদের কিছু বলতে হবে না, তুমি শুধু খোঁড়ো। একটা খুঁড়েছে, কিছুটা খোঁড়ার পরে দেখছে অনেক, মানে কঙ্কাল, হাড়, মানে প্রথম যেটা, ঠিক আছে, মানে 5টা ছিল, তো প্রথম যেটা বোঝা যায় তো যে প্রথম মানে ইয়ে করা, সেটা ওরা খুঁড়েছে। খোঁড়ার পরে দেখছে যে হাড়, মানুষের হাড়, অনেক কিছু পাওয়া গেছে, খুলি অনেক কিছু পাওয়া গেছে। বলছে এগুলো তো মানে কাউকে মেরে পোতা হয়েছে এরকম একটা ব্যাপার। তোমার হচ্ছে পাশেরটা খুঁড়ো ওরকম পাওয়া গেছে। তো এই সমস্ত শুনতে, মানে এই সমস্ত হচ্ছে, তো এবার দেখবে পাড়ায় পাড়ায় তো এটা হয়ে যায় যে এটা হচ্ছে বাড়িতে, কারোর বাড়িতে কিছু হলে। সেই মহিলা যে আমাদের বাড়িতে কাজ করতো সেও এসছে দৌড়ে যে কি হয়েছে এদের বাড়িতে। তো 3টে পরপর খোঁড়া হয়েছে, খোঁড়ার পরে দেখছে যে ওই খুলি, মাথা, এগুলো পাওয়া গেছে। পরেরটা যখন খোঁড়ার পরে দেখা গেছে যে ওনার মেয়ের, তখন কিন্তু ওরা সেটা হয়নি, কঙ্কাল এত তাড়াতাড়ি হয়নি, পুরো বোঝাই যাচ্ছে, মানে দেখা যাচ্ছে যে ওনার মেয়ের নাম ছিল রিঙ্কি। আর উনি তো দেখেই মানে কেঁদে ভাসাচ্ছে, তাহলে আমার ওই বাচ্চাটা ছোটটা কোথায়? এবার ছোটটা তখনও ওনার, মানে যে ওটা করছে তার তো অন্য জায়গায়। আচ্ছা, এবার সে তো মানে ওখানে পূজা আর্চা করে তারপর ওখানে পুঁতে দেওয়া হচ্ছে, কাজটা তো অন্য জায়গায় হচ্ছে, তার যেখানে ডেরা আছে সেখানে হচ্ছে। এবার তখন বলতে আমার ছোটো ছেলেটা কোথায়? এবার পরেরটা খোলা হয়েছে, ওই যে বাচ্চাটার কথা বলেছি না আমার সাথে, হ্যাঁ নীলু, ওর এটা পাওয়া গেছে, কিন্তু ওর বাচ্চাটা, ওই ছেলেটা কোথায়, ওর ছোট ছেলেটা?
তখন তো উনি বুঝতেই পেরেছে যে এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু তখন সবাই ভাবছে যে কেন হচ্ছে, কেন করলো এটা? কারণ ওরা তো গরিব মানুষ, ওদের ওদের মেরে ও কী হবে? কিছু তো হবার নেই এখানে। তো এবার উনি এমন দেখাচ্ছে আমি তো জানি না, আমি তো কিছুই জানি না, এরকম বলছে। কে কী করেছে আমি কী করে জানবো? হ্যাঁ, তখন এবার আমি তখন বললাম যে আপনি জানেন না তো আরেকজন যে আসতো, কিছু তো একটা ব্যাপার আছে। তখন অনেকে দেখবে খেয়াল করে, কেউ যদি আসে প্রতিদিন কারোর বাড়িতে যদি কেউ আসে, তো একটা মহিলা বলছে কি যে হ্যাঁ আমি একজনকে দেখেছি যে কালো বসন পরা মাঝে সাঝে এর বাড়িতে আসতো। দেখো এই সমস্তরও তো ব্যাপার থাকতে পারে, ওনার কোথায় ডেরাটা, উনি কোথায় থাকেন, তো সেখানেই হয়তো কিছু ব্যাপার আছে। তো এবার কিছুতে উনি বলছে না। এবার কি করা হলো, পুলিশ মানে সবাই পুলিশে করেছে। আচ্ছা, এই খবরটা কি নিউজ মিডিয়াতে এসেছিল? হ্যাঁ, আসতে পারে, আমার মনে পড়ছে। হ্যাঁ, আসতে পারে। তো এবার এসেছিল, ফ্রেন্ডই এসেছিল জিনিসটা। তো এবার কি হয়েছে, এবার তখন পুলিশ থেকে লোক এসছে, মহিলা পুলিশ এসে বলছে কি আপনাকে বলতেই হবে, ওরা যেরকম জেরা করে আর কি সেরকমভাবে জেরা করছে। তো উনি মুখ খুলতে বাধ্য হয়েছে। তো তখন বলছে কি আমি খুব বেশি জানি না, আমি কিছু জানি না, এরকম খালি বলছে। বলার পরে ওনার ঠিকানাটা, তারপরে আস্তে আস্তে ঠিকানাটা বলেছে। উনি থাকে হচ্ছে আমাদের কোন্নগর, আর একটা জায়গা আছে শ্রীরামপুর, ঠিক আছে, ওইখানটা থাকে। তো শ্রীরামপুরে একটা জায়গা, লোকেশনটা বলছি না, ওই জায়গাটা উনি থাকেন। তো ওখান থেকে ওনাকে পাওয়া গেছে। এবার উনি একটা মানে খুবই গলির মধ্যে ভেতরে থাকে, তখন সেই কাজটা হচ্ছিল। সেই যে ছোট বাচ্চাটাকে মেরে ফেলা হয়ে গেছে। মারার পরে তার সাথে মানে তন্ত্রমন্ত্র করে যাওয়া হয় আর কি, কালা জাদু, সেরকম জিনিসগুলো হচ্ছিল। সেই সময় তারা গিয়ে ওনাকে ধরা হয়েছে। এবার উনি এসছে এখানে। এবার এই কথাটা হচ্ছে যে ওনার তো বোঝা গেছে যে উনি কিছু একটা কাজ হয়তো করেছে, কিন্তু কেন করেছে? প্রশ্নটা তো এটা যে কেন এই বাচ্চাগুলোকে নিয়ে উনি কী করবেন? তো শেষে কথাটা হলো, মানে জানা গেল যে এই যে তিনটে যে ওনার যে মা, বাবা, ভাই, দাদা, এদের তিনজনকে উনিই মেরেছেন। কি কেন মেরেছে সেটা আমি বলছি। কারণ ওনার কিন্তু সেরকম দেখতে ছিল না, মানে খুবই সাদামাটা যেরকম দেখতে হয় সেরকম ছিল। উনি পড়াশোনাতেও খুব ভালো ছিলেন না, সেই মহিলাটা। এবার ছোট থেকে না একটা জিনিস মানে হতো যে দাদা খুব পড়াশোনায় ভালো ছিল, সবাই বলতো যে দাদাটা, মানে এরকম দেখা জেলাসি ফিল হয় যে ও ভালো আমি ভালো না। এবার মা বাবা বলতো যে আমার দুটো সন্তান, তো দাদা এত ভালো করছে তুই কী করছিস, এরকম একটা লোকে বলে না তুই কী করছিস। হ্যাঁ, করতে করতে এবার ধরো সব জায়গা থেকেই উনি একটুখানি ডিসহার্টেন্ড হতো। হ্যাঁ, এবার তখন বলছে যে ও মা বাবা বকতো ওকে যে কেন, যে তুই পড়াশোনা কেন করিস না, এই নিয়ে একটা কথাবার্তা হতো। তারপর আস্তে যে একজনকে ভালোবাসতো সেও চিট করেছিল। ওনার আস্তে আস্তে না মনোবল ভেঙে গেল। তো তারপরে যখন আস্তে আস্তে উনি বড় হলেন, বড় হওয়ার পরে উনি কত বেশি দূর পড়াশোনা করতে পারেন, ধরো ওই 9-10 পর্যন্ত পড়েছে। আর ওনার যে দাদা ছিলেন সে খুবই একজন ডক্টর ছিলেন, ঠিক আছে। তো এবার ডক্টর ছিলেন, এতটা দূর উনি গেছেন, এবার সে পড়াশোনা করতে পারে, সে একটা ওনার ডিসঅ্যাপয়েন্টের একটা ব্যাপার আছে, একটা বাজে লাগার ব্যাপার আছে। তো একদিনকে উনি বলছে যে সব দিক থেকে আমাকে মা বাবা আমার সাথে বেইমানি করেছে। কীরকম বেইমানি? উনি বলছে যে আমার মা বাবা আমার যে সম্পত্তিগুলো ছিল সেগুলো সব দাদার নামে করেছে। দাদাকে বলা হয়েছিল যে বোনকে দেখতে, কারণ ওনার কী স্বভাব ছিল, উনি কোনো টাকা পয়সা রাখতে পারতো না, মানে ওনার একটুখানি এখানে যাব সেখানে যাব টাকা পয়সা খরচা করে ফেলতো। এবার মা বাবা কোন ভরসায় তার সব কিছু দিয়ে যাবে। তো দাদাটা ভীষণই ভালো ছিল। তো ওনাকে বলা হয়েছিল যে তুমি বোনকে দেখিস, আর আমি সব কিছু তোর নামেই করে, এরকম একটা উনি শুনেছে। তো তখনই ওনার মনে হয়েছে যে কেন
দাদা সব কিছু ছোটোবেলা থেকে দাদাকেই সব কিছু করা হলো, এখনও তাই। তো আমার এখানে কোনো জায়গা নেই, আমি দাদার কাছে হাত পাতবো, এরকম একটা ওনার ফিল হয়েছিল। তো মা বাবার সাথে এই নিয়ে একদিন খুব ঝগড়া হওয়ার পরে, তো কিছু মানুষ দেখবে মানুষকে ভালো না করলেও খারাপ করে। তো ওনার কিছু একজন বন্ধু ছিল, তার মধ্যে একজন ছিল, সে বলেছিল যে তখন উনি বলেছিল যে আমি এদেরকে মেরে ফেলবো, হ্যাঁ, আমার সাথে এরকম ব্যবহার করছে তো আমি মেরে। তো এমনিতে ওরা কি ছিল, ওরা কারোর সাথে সেরকম মিশতো না। এবার ওরা যদি ধরো কোথাও চলেও যায় বা কিছু হয়, অতটা কেউ জানা মানে জিজ্ঞেস করার নেই যে কোথায় গেল বা কিছু। তো সে একজন ওনার খবরটা দিয়েছিল যে একজন তান্ত্রিক আছে, তুই এই জিনিসটা কর, তুই যখন মারতেই চাইছিস সেই জিনিসটা কর, তো সব কিছু তুই এনার্জিও ফিরে মানে অনেক কিছু করে তোকে আরও সুন্দর, এরকম একটা ব্যাপার নাকি হয়। তখন উনি বললো সত্যি হয়, ও জানতো না। তখন ও বলছে হ্যাঁ, উনি বলেছিল ওর বান্ধবী, সে বলেছিল হ্যাঁ হয়, তুই করে দেখ না, দেখবি তোর আস্তে আস্তে তুই যে দেখতে তোর খারাপ এই সেই, তোর তো অনেক রকম ব্যাপার আছে, তোর পছন্দ অনেকে করে না, অনেক সম্বন্ধ এসেছিল, ওই দেখতে অতটা ভালো নয় বলে, আর পড়াশোনাও জানে না, কোন দিক থেকে মানুষে করবে। তো এবার সবসময় ঝগড়াও করতো, একটা বাজে একটা ওনার ছিল, তার জন্য সম্বন্ধগুলো কেটে যেত। তো উনি বললো যে তোর সব কিছু ঠিক হয়ে যাবে, তুই ওনার সাথে কন্ট্যাক্ট কর। তো নাম্বারটা দিল, দেওয়ার পরে তো উনি কন্ট্যাক্ট করে সব রকম বলল। তো উনি বলল যে তাহলে আমাকে টাকা দিতে হবে, তান্ত্রিকরা যেটা বলে যে আমাকে সেরকম হিউজ একটা অ্যামাউন্ট। তো উনি তখন বললো যে হ্যাঁ, ওনাকে যদি সে সব সম্পত্তি তারই নামে হবে, এবার তাহলে আমি টাকা পয়সা দিতে পারবো, আমার সব কিছুই হবে। তো একদিনকে রাত্রে ও নিজেই বলছে, একদিনকে রাত্রে আমি মানে এই কনভারসেশনগুলো পুরো তোমাদের সামনে হয়েছে? হ্যাঁ, আমরা সব শুনছি, ঠিক আছে। এবার আরও অনেক পাড়ার লোক অনেক ছিল। তো এবার উনি বলছে যে আমি এটা করলাম, আমি ঘুমের ওষুধ খাইয়ে তিনজনকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, তারপরে বালিশ চাপাতি তিনজনকে মানে ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে তারা হয়ে গেল, ঘুমিয়ে পড়লো, তারপরে আমি তাই করেছি। পরে এই জিনিসটা হয়েছে, তখন ওনাকে খবর দেওয়া হয়েছে, খবর দেওয়া হওয়ার পরে উনি অনেক রিচুয়াল করার পরে এখানে পুঁতে দেওয়া হয়েছে। তো এবার সেরকম ওদের আত্মীয় স্বজনও ছিল না, যে অনেকে দেখবে না যে আত্মীয় স্বজন তাহলে কোথায় গেল কী হলো, এরকম একটা ব্যাপার থাকে। তো ওনারা এরকমই প্রকৃতির ছিলেন যে কারোর সাথে তো মিশতো না। এবার উনি সবাইকে বলেছেন যারা চেনাশোনা, যে অনেক বাইরে থাকে, অনেক দূরে থাকে বা এখানে আছে। এবার তারা তো অনেক ডক্টর ছিলেন, তো ঠিক আছে তাহলে মানে অন্য জায়গায় গেছে। এবার সবাই বলছে ওর দাদার কাছে চলে গেছে, মা বাবা দাদার কাছে থাকে, হ্যাঁ, এরকম একটা জায়গা বলে দিয়েছে, ব্যাস। এবার সেটা সবাই বিশ্বাস করেছে, কেউ কিন্তু কেউ আর যোগাযোগও করেনি ওদের সাথে না, সেরকম যোগাযোগ কেউ ছিল না ওদের সেরকম, ঠিক আছে। তো এবার উনি বলছে যে এই ব্যাপার হয়েছে, এটা তাও বেশি দিন হয়নি, ধরো 3-4 বছরের ব্যাপার, 3-4 বছর আগে জিনিসটা উনি করার পরে এই হচ্ছে। তারপরে ওনার সাথে দেখবে একটা এসে যায় যে আরও আমাকে হতে হবে, সুন্দর হতে হবে, আরও কিছু হতে হবে। তো ওনার প্রফিটও হতো, মানে ওই যে করতো তারও ইনকাম হতো, আর উনিও তারও সৌন্দর্য বাড়তো বা কিছু। তো এই জন্য তো এই জিনিসটা হয়েছে। তো তারপরে সব জানা গেল, তখন ওই বাচ্চাটা পাওয়া গেল। তো সেটা তো সবাইকেই মানে যেরকম করা, শান্তি করা, সেগুলো সব করা হলো, ওনাকেও অ্যারেস্ট করা হলো, ওনাকেও তাই অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে। তো 2016 দেখবে যদি থাকে, এটা আমি একবার সার্চ করে দেখবো, হ্যাঁ, কারণ search আমি করে যদি দেখবে। খুব ভুল না করি হয়তো এই খবরটাও আমি দেখেছিলাম, ঠিক আছে, যে অনেকগুলো মৃতদেহ মাটির তলা থেকে পাওয়া গেছে বলে এরকম কিছু একটা খবর বেরিয়েছিল, মোস্ট প্রবাবলি জায়গাটা কোন্নগর না শ্রীরামপুর, এটা আমার ঠিক মনে পড়ছে না, এরকম কিছু একটা নিউজ আমি দেখেছিলাম বেশ কিছু বছর আগে, আমার যতদূর মনে পড়ছে। তো এটা এরকম হলো, তো বাড়িটা পুরো সিল করা হলো। তো এবার
পুলিশ বললো যে আপনারা যেটুকু আপনাদের হয়েছে সেখানেই আপনারা চলে যান, শিফট হয়ে যান, কী করবেন, যে এখানে তো আর থাকতে পারা যাবে না। তো যেটুকু আমাদের হয়েছিল কষ্ট করে হলেও আমাদের ওখানে চলে যেতে হলো। আর তারপরে ওরা তো ওদের বিষয়টা আমি এখন আর অতটা জানি না। এই হচ্ছে মানে সাংঘাতিক একটা ঘটনা, ঠিক আছে? মানে এত কম বয়সে এরকম একটা জিনিস তুমি দেখেছো, কাউন্টার করেছো, ফেস করেছো, মানে আনবিলিভেবল। কারোর চারপাশে প্রত্যেকটা সময় প্রতিনিয়ত যদি এরকম ঘটনা ঘটতে থাকে, সত্যি কথা বলতে গেলে তোমাদের উচিত ছিল ওখান থেকে বেরিয়ে যাওয়া। আবার আমি এটাও বলবো যে হয়তো তোমরা ওই ইনভেস্টিগেশন বলো বা কৌতূহল দেখিয়েছিলে বলেই হয়তো এই জিনিসটা বেরোলো, না হলে হয়তো এটা চলতে থাকতো, এটা চলতেই কন্টিনিউয়াসলি থাকতো। চলতে থাকতো। হুম। মানে সাংঘাতিক, মানে মানুষ কতটা নিচে নেমে নিজের যায় নিজের স্বার্থটার স্বার্থের জন্য। জন্য। ঠিক আছে, আমি যদি এটা ধরেও নিই তর্কের খাতিরে যে ছোটোবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বুলি হয়েছে, দেখো সবাই পড়াশোনায় ভালো হয় না, সবাই দেখতে সুন্দর হয় না, না, আমাদের জীবনে বিয়েটাই আলটিমেটাম নয়, ঠিক আছে? যারা পাত্রপক্ষ আসছে তারা পছন্দ করছে না, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট নিজের মানুষগুলোর কাছ থেকে আমরা তো একটু ভালোবাসা এক্সপেক্ট করতেই পারি। আজকে ওনার এই পরিণতির জন্য আমি বলবো যদি কেউ সত্যিই দায়ী হয়ে থাকে ওনার বাড়ির লোকেরা, ঠিক আছে? একটা মানুষ পড়াশোনায় ভালো নাই হতে পারে, তাকে দেখতে খারাপ হতেই পারে, বাট তার মধ্যে থেকে খুঁজে বার করতে হবে যে সে কোন জিনিসটায় ভালো। উপরে যিনি আছেন তিনি কিছু না কিছু ট্যালেন্ট দিয়েই সবাইকে পাঠায় এই পৃথিবীতে। সবাই যে সুন্দর হবে তা নয়, সবাই দেখতে মানে পড়াশোনায় ভালো হবে, ইন্টেলিজেন্ট হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকমটাও নয়। কেউ তো ভালো আর্টিস্ট হতে পারে, কেউ তো ভালো অভিনেতা হতে পারে, অভিনেত্রী হতে পারে। তো যাই হোক, কয়েকটা ছোট ছোট জিনিসের জন্য একটা মানুষকে সারাটা জীবন ধরে কথা শুনিয়ে তার মানসিক বিকৃতি ঘটিয়ে দেওয়াটা তো ঠিক নয়। আজকে যা যাই ঘটেছে, আজকে সেই মহিলা যে তার বাবা, মা, দাদা তিনজনকেই মেরে ফেললো, এটা যতটা অন্যায় তার থেকে প্রত্যেকটা দিন তো সেই মহিলাটাকেও মারা হয়েছে, ছোট থেকে বড় অবধি তাকেও মারা হয়েছে। তারপরে সে মানসিক বিকারগ্রস্ত হয়ে যে কাজগুলো করেছে সেগুলো পাপ, অন্যায়, আমি সেটা পরে যাব। বাট একটা মানুষ তার মেন্টালিও ভাবে উনি ঠিক ছিলেন না। এক্স্যাক্টলি, তো একটা মানুষকে দিনের পর দিন যখন এইভাবে টর্চার করা হয়, একটা মানসিক অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়, একটা মানে ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়, যে তাকে তো কেউই চাইছে না, তার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে সে ভোগে, যে আমি আদৌ আছি তো এই দুনিয়াতে, আদৌ আমার থাকাটা ইম্পর্টেন্স ক্রিয়েট করছে তো, আদৌ সেটা আমার কাছের মানুষগুলোর কাছে ম্যাটার করছে তো। যখন সে এটা ফিল করছে যে যে মানুষগুলোর সাথে সে রয়েছে সেগুলো তার কাছের মানুষই নয়, তখনই সে তাদেরকে মারতে চাইছে নিজে একটু শান্তিতে বাঁচার জন্য। এরকম তো নয় যে সে তাদেরকে মেরে অন্য কারোর সাথে গিয়ে রয়েছে, সে একা ছিল। এবার হ্যাঁ, এই রকম স্টেজে মানুষের উচিত এমন কারোর সঙ্গে আসা বা এমন কারোর কি বলবো সংস্পর্শে আসা যে তোমাকে ঠিক রাস্তা দেখাবে, যে তোমাকে সঠিক পথ দেখাবে, র্যাদার কি তোমাকে কেউ এটা গাইড করছে যে তুমি মেরে ফেলো, ব্ল্যাক ম্যাজিক করো, ঠিক আছে? সব দিক থেকেই মেয়েটার সাথে বাজেই হয়েছে, বাট তারপরেও মেয়েটা যে জিনিসগুলো করেছে সেগুলোও সে খারাপই করেছে। হয়তো সে ওখান থেকে বেরিয়ে যেতে পারতো, সে তার লাইফটা অন্য রকমভাবে লিড করতে পারতো এই ফ্যামিলির সাথে না থেকে, ঠিক আছে? সম্পত্তি পাওয়াটাই তো সব কিছু নয়। এবার অবশ্যই যখন দেখছে যে আমি এবং আমার ভাই হোক বা দাদা হোক দুজনেই তো একই মায়ের সন্তান, সেক্ষেত্রে একজন সব থেকে বেশি প্রায়োরিটাইজড হচ্ছে, আমি বঞ্চিত হচ্ছি, তখন একটা জেলাস, রাগ, হিংসা সব কিছুই চলে আসে। এবং সব থেকে বড় বাজে অনুভূতি হচ্ছে ঈর্ষা। এই ঈর্ষা থেকেই মানুষ খুব খারাপ কাজ করতে পারে। ওকে, বাট তারপরেও আমি বলবো যে সেই মহিলা যা যা কাজ করেছে তার জন্য সে যদি রেসপন্সিবল হয়ে থাকে, তার থেকে অনেক বেশি রেসপন্সিবল তার বাড়ির লোক, ঠিক আছে? মানে তারা যদি সেই মেয়েটাকে মানে সেই মহিলাকে ঠিকভাবে বড় করতো বা ঠিকভাবে প্রপার ভালোবাসা, যত্ন, আমি একটা জিনিস খুব মানি জানো তো, এই যে আমরা যখন কারোর খারাপ করি বা আমরা ধরো কারোর ব্যাপারে খারাপ কথা বলছি, জানবে আমরা নিজেরা ভালো নেই। যেই সব মানুষেরা নিজেরা শান্তিতে থাকে, ভালো থাকে, তারা কখনোই অন্যের খারাপ করতে চায় না বা করতে পারে না। যারা ভালো থাকে, যারা ভালো থাকে না, যারা মানে পিস অফ মাইন্ডে থাকে না, যাদের জীবনে শান্তি নেই, যাদের জীবনে প্রচুর ফ্রাস্ট্রেশন, তারাই অন্যকে খারাপ কথা বলে, ঠিক আছে? তারাই অন্যের মানে কুটকচালি করে, নিন্দা করে, পরনিন্দা, পরচর্চা বা অন্যের ক্ষতি করার চিন্তাভাবনা করে, ঠিক আছে? কারণ সে নিজেই তো শান্তিতে নেই। যে শান্তিতে থাকবে তার অন্য কারো শান্তি অশান্তি নিয়ে ম্যাটার করবে না, সে তার জীবনটাই বাঁচতে চাইবে। বাট যখনই কেউ অন্য কারোর ক্ষতি করতে চাইবে, জানবে তার লাইফটা পুরো ঘেঁটে হয়ে রয়েছে, তাই জন্যই অন্য ঠিক আছে? কারোরটা ভালোটা তারও সে সহ্য অন্য করতে কারোর পারে ভালো না। সহ্য করতে পারে না। তো এক্ষেত্রে আমি তো মানে যদি আমায় কোনো কনক্লিউশনে আসতে হয়, ওই মেয়েটার বাড়ির লোকই নিজের এবং সব কিছু নষ্ট করেছে। মানে সেই মেয়েটার জীবনের সব কিছু নষ্ট করেছে, তার পরিবারের সব কিছু নষ্ট করেছে। হ্যাঁ, তাদের হয়তো
করাটা উচিত হয়নি, বা তারপর তো মেয়েটা অতিরিক্ত লোভে যেটা করেছে সেটা তো সত্যিই খুব ঘৃণিত একটা কাজ। বাট তুমি যে এই রকম ঘটনা, তুমি এবং তোমার পরিবার যে এই ধরনের ঘটনা ফেস করেছো, মানে সিরিয়াসলি কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ সুবর্ণা, খুব ভালো লাগলো তোমার এই এক্সপিরিয়েন্সটা শুনে। অবশ্যই এমন কিছু ঘটনা, সেই বাচ্চাটা মৃত্যু বা একই মায়ের দুজন সন্তান চলে যাওয়া, সব কিছুই খুব খারাপ লেগেছে। বাট ঘটনার অ্যাসপেক্টে যদি আমি দেখি, এরকম একটা ঘটনা আমি তোমার কাছ থেকে শুনবো আমি ভাবিনি। কারণ প্রথম যেদিন অডিওটা শুনেছিলাম আমি কিছুটা শুনেছিলাম যাতে পুরো এটা নষ্ট না হয়ে যায়, মানে আমার এক্সাইটমেন্টটা নষ্ট না হয়ে যায়। আমি লাইক যখন আমি দেখেছিলাম যে এত বড় একটা অডিও, ঠিক আছে, আমি তখন কিছু জায়গা শুনছিলাম জাস্ট টু চেক ইউর স্টোরি টেলিং অ্যান্ড ঘটনার কিছু সিকোয়েন্স তখন আমি শুনতে পাই। তো এতটা এক্সপেক্ট করিনি যে এরকম হবে বা এরমভাবে এগোবে। এতগুলো খারাপ ঘটনা এর মধ্যে জড়িয়ে রয়েছে। আর এই ঘটনাটা তো আমার শুনে এত খারাপ লাগছে, তোমাদের সাথে ঘটেছে, তোমার চোখের সামনে ঘটেছে, এতটা ছোট একটা বয়সে। কেমন লাগলো তোমার আজকে এখানে এসে এই ঘটনাটা শেয়ার করে? খুবই ভালো লাগলো, এবং সেই জিনিসটা আবার মানে আমার মাথায় আসলো যে এই জিনিসটা আবার উপলব্ধি করতে পারলাম আর কি। আর খুবই খারাপ, মানে তারপর থেকে আমি আর কোথাও কোনো রেন্টে আমরা কোথাও যাইনি। তো এবার মানে সবসময় মাঝে সাঝে আমি মনে হয় যখন খুবই খারাপ লাগে যে দুটো মানুষ, দুটো বাচ্চা, যার মানে মা এত কষ্ট পেয়েছে, খুবই খারাপ লাগে ভাবলে। তো মানে একটা তারা মানুষের তখন লোভের শিকার লোভের একজন শিকার মায়ের হয়েছে। ওপর দিয়ে গেল, আর কিছুই না। থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগলো। এই কারণেই বলছি, কারণ তুমি এত দূর থেকে এসেছো, এরকম একটা ঘটনা, এত বছর আগেকার একটা ঘটনা তুমি আজকে আমাদের সাথে শেয়ার করলে। আমি সার্চ করব গুগলে গিয়ে, বা আমি ইন্টারনেটেও সার্চ করব নিউজ মিডিয়া চ্যানেলগুলোতে, যে এই খবরটা, মানে আমি যেটা ডাউট করছি ওই খবরটা এটাই ছিল কিনা। তো থ্যাংক ইউ, খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর কখনো এরকম সিচুয়েশান যেন তোমাদের লাইফে না আসুক। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। টেক কেয়ার, বাই। Golpowala, the real paranormal experience. তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার, আপনার, প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।